কিছু কষ্ট থাকে যা নীরবে পুড়িয়ে দেয়, কিছু ক্ষত থাকে যা কখনো শুকায় না। আমার গল্পটা ঠিক তেমনই এক কষ্টের সূচনা ছিল। আর কিছু অহংকার থাকে যা আপনাকে অন্ধ করে দেয়। যখন সেই অহংকার ভেঙে চুরমার হয়, তখন আপনি বুঝতে পারবেন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস আপনি কত সহজে হারিয়ে ফেলেছেন। সমাজ যখন আপনাকে তুচ্ছভাবে ক্ষেত বলে দূরে ঠেলে দেয়, তখন আপনার ভেতরের আগুনটা জ্বলে ওঠে। সেই আগুন আপনাকে এমন এক ক্ষমতা এনে দেয় যা দিয়ে আপনি পুরো পৃথিবীকে নিজের হাতের মুঠোয় নিতে পারেন। কেউ জানতো না সেই অবহেলিত ছেলেটাই একদিন হয়ে উঠবে এক রহস্যময় হ্যাকার কিং। সেই হ্যাকার কিং যখন আমার সব কিছু কেড়ে নিতে শুরু করলো, আমার সাজানো জীবনটা যখন লণ্ডভণ্ড হয়ে গেল, তখন আমার মনে শুধু একটা প্রশ্ন ছিল, কে এই অদৃশ্য শক্তি? কেন সে আমাকে এইভাবে টার্গেট করেছে? কিন্তু বিধাতার খেলা বড় অদ্ভুত। প্রতিশোধের সেই পথে হঠাৎ করে দেখা হয় তার সাথে, যার জন্য আমার মনে এত কষ্ট ছিল। তারই জন্য আমার ভেতরের মানুষটা আবার জেগে ওঠে। কিন্তু কিভাবে সম্ভব ছিল ভালোবাসা, যখন আমার পরিচয় ছিল শুধু অন্ধকার আর রহস্যেরা? আমি ওকে সেই দিন চিনতে পারিনি। আমার সব অহংকার ভেঙে গিয়েছিল যখন আমি ওর ভিতরের মানুষটাকে দেখলাম। আমি জানি ও খারাপ নয়, আমি ওকে ঘৃণা করেছিলাম, কিন্তু ও যখন আমার পাশে দাঁড়ালো, তখন আমি বুঝতে পারলাম ওই মানুষটা ছাড়া আমার জীবন অচল। কিন্তু এই ভালোবাসার মূল্য কি দিতে হবে চরম বিপদের মধ্যে দিয়ে? আমার জীবন তখন দুই ভাগে বিভক্ত। একদিকে অন্ধকার আন্ডারওয়ার্ল্ড, অন্যদিকে তার নিষ্পাপ ভালোবাসা। আর একদিকে পুলিশ। আমি কি পারবো এই অন্ধকার থেকে বেরিয়ে এসে তার হাতে ধরতে? নাকি আমার সব গোপন রহস্য একদিন আমাদের এই নতুন ভালোবাসাকে গ্রাস করবে? এই গল্প শুধু প্রতিশোধ বা ঘৃণার নয়, এই গল্প ভালোবাসার, ত্যাগের আর এক নতুন পথের সন্ধানের। আমরা কি পারবো সব বাধা পেরিয়ে এক হতে? পারবে কি আমাদের ভালোবাসার সমস্ত রহস্য আর বিপদকে জয় করতে? আমাদের এই যাত্রা আপনাকে নিয়ে যাবে এমন এক অজানা জগতে, যেখানে প্রতি মুহূর্তে বদলে যাবে সম্পর্কের সমীকরণ, আর উন্মোচিত হবে ভালোবাসার নতুন দিগন্ত। গল্প শুরু হয় এক কোলাহলপূর্ণ ঢাকা কলেজের প্রশস্ত ক্যাম্পাস থেকে। অসংখ্য ছাত্রছাত্রীর আনাগোনায় মুখরিত চারপাশ। ফাহিম একজন সাধারণ চেহারার কিছুটা লাজুক ছেলে। হাতে কিছু পুরনো বই নিয়ে কলেজ লাইব্রেরির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তার পরনে হালকা রঙের একটি সাধারণ শার্ট আর প্যান্ট, চুলগুলো অবিন্যস্ত, চোখে মোটা ফ্রেমের চশমা। সে সাধারণত নিজের মনেই থাকে, খুব একটা কারোর সাথে মিশতে চায় না। হঠাৎ একদল উচ্ছল মেয়ের হাসির শব্দ শুনে সে সেই দিকে তাকায়। এত হাসাহাসি করছে কেন ওরা? কি এমন মজার কথা হচ্ছে কে জানে? তার চোখে পড়ে সেই দলের কেন্দ্রবিন্দুতে থাকা মেহেরকে। কলেজের করিডোরের কাছেই মেহের, ক্যাম্পাসের সবচেয়ে সুন্দরী এবং জনপ্রিয় মেয়ে। তার দুই ঘনিষ্ঠ বান্ধবী তৃষা আর নীলুর সাথে হাসতে হাসতে ক্যান্টিনের দিকেই যাচ্ছিল। মেহেরের পরনে সদ্য ফ্যাশন দুরস্থ একটি দামি জিন্স আর টপ, চুলগুলো যত্নে খুলে রাখা, হাতে একটি ব্র্যান্ডেড পার্স। ফাহিম মেহেরের দিকে তাকিয়ে থমকে যায়। তার বুকের ভেতরটা যেন মুহূর্তেই ধুকপুক করে ওঠে। তার চোখে মুগ্ধতা, এক ধরনের বিস্ময়। পৃথিবীর সব কোলাহল যেন মুহূর্তেই থেমে যায় তার কাছে। বাহ, কি অসাধারণ! যেন কোনো রূপকথার রাজকন্যা হেঁটে আসছে। এমন জলমলে হাসি আগে কখনো দেখিনি। সূর্যের আলো ওর হাসিতে ম্লান হয়ে যাচ্ছে। ইস, যদি একটা বার ওর সাথে কথা বলতে পারতাম। মেহের হাসতে হাসতে বন্ধুদের সাথে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তার চোখ ফাহিমের দিকে পড়ে। ফাহিমের নির্লিপ্ত তাকানোটা তার পছন্দ হয় না। সে ফাহিমের দিকে এক পলক তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে এক ধরনের উপহাসের হাসি হাসে। তার চোখে স্পষ্ট অবহেলা এবং তাচ্ছিল্য ফুটে ওঠে। মেহের বন্ধুদের উদ্দেশ্য করে ফাহিমকে শুনিয়ে জোরে হেসে বলে, তৃষা, নীলু, দেখলি এই ধরনের খ্যাত ছেলেগুলো কোথা থেকে আসে কে জানে? দেখলে মনে হয় যেন এখনো গ্রামের কোনো ধান খেতে কাজ করছে। কলেজে আসে নাকি চিড়িয়াখানা দেখতে আসে বুঝছি না। এদের দিকে তাকাতো আমার বৃতৃষ্ণা লাগে। তৃষা ঠোঁট উল্টে হেসে বলে, হ্যাঁ রে মেহের, এদের দেখলেই না আমার মেজাজ খারাপ হয়ে যায়। কি পোশাক পরেছে দেখ,
চুল যেন পাখির বাসা বেঁধে এসেছে। আমার মনে হয় এদের ফ্যাশন সেন্সটা এখনো আদিল যুগেই পড়ে আছে। ছি। নীলু মুখ কুঁচকে গলার স্বর কিছুটা উঁচিয়ে বলে, ছি, এদের জন্যই তো কলেজের মান ইজ্জত কমে যাচ্ছে। আমাদের কলেজের সুনাম নষ্ট হচ্ছে এদের জন্য। এদের দেখলেই আমার গা ঘিন ঘিন করে। মনে হয় যেন এক্ষুনি পালিয়ে যায় লন্ডনে বা নিউ ইয়র্কে, যেখানে সভ্য মানুষ থাকে। ফাহিম মেহেরের কথাগুলো স্পষ্ট শুনতে পায়। তার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়, যেন কেউ তার মুখে এক বালতি ঠান্ডা জল ঢেলে দিয়েছে। তার চোখে ফুটে ওঠা মুগ্ধতা এক মুহূর্তেই তীব্র অপমানে পরিণত হয়। সে দ্রুত চোখ নামিয়ে ফেলে, যেন মেহের তাকে আর দেখতে না পারে। মেহেরের দিকে তাকানোটা যেন তার মহাভারত অশুদ্ধ করে দিয়েছে। সে মাথা নিচু করে সেখান থেকে দ্রুত পায়ে চলে যেতে শুরু করে, তার বইগুলো বুকের কাছে শক্ত করে ধরা। ফাহিম মনে মনে তিক্ততা নিয়েই বলে, আমি আমি কি এতই খারাপ দেখতে? আমার পোশাক কি এতই জঘন্য? ওরা কেন এমন বললো? আমি তোকে কিছুই বলিনি, শুধু একটু তাকিয়েছিলাম। সামান্য তাকানো কি এত বড় অপরাধ? মেহেরের অহংকারী হাসি ফাহিমের বুক উড়িয়ে দেয়। সে চুপচাপ চলে যায়। মেহেরের কাছে সে কেবলই তুচ্ছ। সারা রাত নির্ঘুম কেটে যায় ফাহিমের। অপমান আর ভালোবাসা তাকে দগ্ধ করে। পরদিন মেহেরের জন্য যত্ন করে এক প্রেমপত্র লেখে সে। মনে তার সুপ্ত আশা। কলেজ ক্যাম্পাসে মেহেরকে একা পেয়ে ফাহিম কাঁপা কাঁপা গলায় তার দিকে এগিয়ে যায়। তার বুক কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। মেহের, তোমাকে একটা কথা বলার ছিল, মানে এটা তোমার জন্য, প্লিজ একটু দেখবে? মেহের ফাহিমের দিকে তাকায়, তার চোখে সেই পুরনো অবহেলা। সে যেন অবাকই হয় না যে ফাহিমের মতো কেউ তার কাছে এসেছে, বরং বিরক্ত হয়। কি কথা? কি চাস তুই? কেন আমার সামনে এসেছিস? তোর মতো ছেলেরা আমার আশেপাশে ঘোরাঘুরি করবে, এটা আমার একদম পছন্দ না। তোর কি লজ্জা করে না? আমার কাছে কেন এসেছিস? এটা তোমার জন্য, আমি আমি তোমার জন্য লিখেছি। প্লিজ মেহের, শুধু একবার পড়ো। মেহের ফাহিমের হাত থেকে প্রেমপত্রটি নেয়। তার মুখে এক ধরনের অদ্ভুত অহংকারী হাসি। সে প্রেমপত্রটি খুলতে শুরু করে, যেন সে কোনো ময়লার কাগজ দেখছে। ফাহিমের বুকের ধুকপুকানি আরও জোরে বাড়তে থাকে। তার মনে হয় এই মুহূর্তে পৃথিবীর সবথেকে কঠিন পরীক্ষা চলছে তার ভাগ্য যেন এই কাগজের ভাঁজের ওপরই নির্ভর করছে। মেহের প্রেমপত্রটি পড়তে পড়তে ঠোঁট বাঁকিয়ে হাসির রোল তুলে বলে, প্রিয় মেহের, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি আমার মনে হয়েছে তুমি আমার স্বপ্নকন্যা। তোমার চোখ, তোমার হাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি আমার জীবনের আলো, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। মেহের হঠাৎ পড়া থামিয়ে খিলখিল করে হেসে ওঠে। তার হাসি শুনে আশেপাশের কলেজ করিডোরে থাকা প্রায় সব ছাত্রছাত্রী তাদের দিকে তাকায়। তৃষা আর নীলুও হাসতে হাসতে এগিয়ে আসে তাদের কৌতূহল মেটাতে। মেহের যেন এই সুযোগটাই খুঁজছিল। মেহের প্রেমপত্রটি সবার সামনে সশব্দে ছিঁড়ে ফেলে। টুকরোগুলো ফাহিমের মুখের দিকে ছুঁড়ে দেয়। তার কণ্ঠস্বর প্রায় চিৎকারের মতো। কি লিখেছিস এসব? স্বপ্নকন্যা? আমার মতো মেয়েকে নিয়ে তুই স্বপ্ন দেখিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর সাহস কি করে হয় আমার মতো সুন্দর স্মার্ট ব্র্যান্ডেড মেয়ের কাছে প্রেমপত্র নিয়ে আসার? আয়নায় কখনো নিজের মুখ দেখেছিস? তোর তেল চিটে চুল, মোটা ফ্রেমের চশমা আর ওই খ্যাতমার্কা পোশাক নিয়ে তুই এসেছিস আমাকে প্রেমপত্র দিতে? তোর সাহস হয় কি করে আমার কাছে আসতে? আমার ফ্রেন্ডরা শুনলে হাসতে হাসতে মরে যাবে। তুই একটা জঘন্য খ্যাত, তোর মুখও আমি দেখতে চাই না। অফিস রুমে গিয়ে তোর প্রিন্সিপালকে বল তোকে যেন এই কলেজ থেকে বের করে দেয়। তুই এই কলেজের উপযুক্ত না। এই কলেজ তোর মতো খ্যাত ছেলে মেয়েদের জন্য নয়। ছিঁড়ে যাওয়া কাগজের টুকরোগুলো ফাহিমের পায়ের কাছে কলেজের নোংরা মেঝেতে ছড়িয়ে পড়ে। ফাহিম নির্বাক নিস্তব্ধ হয়ে মেহেরের দিকে তাকিয়ে থাকে। তার চোখে টলমল করা জলগুলো গাল বেয়ে নিচে নেমে আসে। সে যেন এক জীবন্ত পাথরের মূর্তি। মেহেরের বন্ধুরা ফিসফিস করে হাসছে। কেউ কেউ মোবাইলে এই দৃশ্যটি ছবি তুলছে, কেউ কেউ ভিডিও করছে। ফাহিম যেন সেই দৃশ্যের প্রধান উপহাসের পাত্র। ফাহিমের ভেতরটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। প্রতিটি শব্দ যেন ছুরির ফলার মতো বিচ্ছে। আমি এত কষ্ট কেন পাচ্ছি? আমার ভালোবাসা কি এতই তুচ্ছ? আমি কি সত্যি এত অযোগ্য? আজ থেকে আমি আর ফাহিম থাকবো না, আমি অন্য কেউ হব।
আমি এমন কেউ হব যাকে তোমরা ছুতেও পারবে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মেহের বিজয়ীর ভঙ্গিতে গজগজ করতে করতে তৃষা আর নীলুর সাথে চলে গেল। ফাহিমের দিকে তাকিয়ে আশেপাশে সবাই ফিসফিস করে হাসছে, টিটকারি দিচ্ছে। ফাহিম স্থির দাঁড়িয়ে রইল, চোখ থেকে অঝরে জল ঝরছে। ছিঁড়ে যাওয়া প্রেমপত্রের টুকরোগুলো সে ধীরে ধীরে কুড়িয়ে নিল, যেন সেগুলো তার হৃদয়েরই খণ্ড খণ্ড অংশ। তার মনের ভেতর এক তীব্র জ্বালা। কিছু সময় পর কলেজ ক্যান্টিনের এক কোণে ফাহিম চুপচাপ বসে আছে, যেন সে অদৃশ্য হতে চায়। তার সামনে রাখা চায়ের কাপ ঠান্ডা, মুখটা ফ্যাকাশে, চোখগুলো লালচে, ভেতরে তার তীব্র যন্ত্রণা, এক অসহনীয় কষ্ট। তার দুই বন্ধু রনি ও সজীব কাছে এসে নির্দয়ভাবে ঠাট্টা করতে শুরু করলো। রনি হাসতে হাসতে কাঁধে হাত রেখে বলল, কিরে ফাহিম, প্রেমিকা বুঝি পাত্তা দিল না? কি বলছিলি জানো? প্রেমপত্র দিয়েছিস? কিরে ফাহিম, মেহেরের কাছে প্রেমপত্র দিয়েছিলি? আমরা তো শুনলাম মেহের তোকে পাত্তাই দেয়নি, বরং সবার সামনে এমন অপমান করেছে যে তোর তো আর কলেজে মুখই দেখাতে পারার কথা না। কিরে ভাই, একদম চুপ কেন? সজীব মজা করে, দাঁত বের করে হেসে বলে, আরে ফাহিম, তুই মেহেরকে কেন দিতে গেলি? ও তো কলেজের রানী কুইন মেহের, ওর পেছনে তো কত স্মার্ট হ্যান্ডসাম ছেলে ঘুরে। আর তুই তো আমাদের দলের রাজা, মানে ক্ষেত রাজা। রাজার কি রানীর কাছে যাওয়ার সাহস থাকা উচিত রে? এটা তো কৌতুক ছাড়ার কিছুই না। ফাহিম কিছু বলে না, সে শুধু তাদের দিকে উদাসীনভাবে তাকিয়ে থাকে। তার চোখে এক ধরনের তীব্র বেদনা এবং শূন্যতা। সে যেন আর এই পৃথিবীর অংশ নয়, যেন তার শরীরটা এখানে থাকলেও মনটা অনেক দূরে কোথাও চলে গেছে। শোন ভাই, তোর মতো দেখতে হলে মেয়ে তো দূরের কথা, কলেজের কোনো মেয়েই তোর দিকে ফিরে তাকাবে না। তুই বরং তোর ওই মোটা ফ্রেমের চশমা আর বই নিয়েই থাক, ওটাই তোর আসল সঙ্গী। ওরাই তোকে বুঝবে আর কোনোদিন অপমান করবে না। হ্যাঁ রে, তুই তো ভালো ছাত্র, পরীক্ষার সময় তোর ব্রেন তো খুব কাজ করে। তুই বরং নিজেকে কম্পিউটারের পেছনেই ঢেলে দে, ওটাই তোর জগৎ। আমাদের মতো সুন্দর স্মার্ট ছেলেদের জন্য মেহেরের মতো মেয়েরা, বুঝলি? আর তোর মতো খ্যাত ছেলেদের জন্য শুধু বই আর কম্পিউটার। ফাহিম তাদের কথা শুনে আরও কষ্ট পায়। তার ভেতরে যেন একটা চাপা আগুন জ্বলতে শুরু করে। সে বুঝতে পারে তার বন্ধুরাও তাকে বোঝে না, তারাও তাকে নিয়ে হাসাহাসি করছে, তারা শুধু মজা করে। তার মনে হয় সে এই পৃথিবীতে সত্যি একা, তার কোনো মূল্য নেই। তার চোখে প্রতিশোধের আগুন দপ করে জ্বলে ওঠে। সে এই মুহূর্তে নিজেকে এমন একটা অদৃশ্য শক্তি বানাতে চায় যা কেউ কল্পনাও করতে পারবে না। ফাহিম মনে মনে ফিসফিস করে, দাঁতে দাঁত চেপে বলে, আমার কোনো মূল্য নেই? আমি খ্যাত, ঠিক আছে, আমি প্রমাণ করব আমার মূল্য আছে। আমি এমন কিছু করব যা তোমরা কল্পনাও করতে পারবে না। তোমরা আমাকে চেনো না মেহের, তুমিও চেনো না। তোমরা সবাই সেদিন আমাকে দেখে হাসবে। আমি তোমাদের হাসির কারণ হব না, তোমাদের ভয়ের কারণ হব। ফাহিম হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, তার মুখে এক ধরনের দৃঢ় সংকল্পের ছাপ। তার বন্ধুরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ফাহিম কিছু না বলে ক্যান্টিন থেকে বেরিয়ে যায়, তার হাঁটার ভঙ্গিতে এক ধরনের নতুন দৃঢ়তা। সে সোজা কলেজের কম্পিউটার ল্যাবের। রাতে ফাহিম তার ছোট অগোছালো ঘরে ল্যাপটপের সামনে বসে আছে। তার টেবিল, বই আর কাগজের স্তূপে ভর্তি। ঘর অন্ধকার, শুধু ল্যাপটপের নীল আলো তার মুখে পড়ছে। তার চোখে ঘুম নেই। সে বারবার মেহেরের অপমানের কথাই ভাবছে। বন্ধুদের বিদ্রূপের শব্দ তার কানে বাজছে। তার মনের ভেতরটা যেন অশান্ত সমুদ্র। আমি আর এই অপমান সহ্য করবো না। আমি নিজেকে পরিবর্তন করব। আমাকে এমন কিছু হতে হবে যা কেউ ছুঁতেও পারবে না, কেউ আমাকে হেও করতে পারবে না। কিন্তু কিভাবে? আমি তো সাধারণ মানুষ, আমার কাছে তো টাকা নেই, ক্ষমতা নেই। আমি কি করব? আমাকে তো কেউ চিনবেও না। সে ইন্টারনেট ঘাঁটতে থাকে, উদ্দেশ্যহীনভাবে বিভিন্ন ওয়েবসাইট ঘুরছে। হঠাৎ তার চোখে পড়ে একটি আর্টিকেল, দ্য ডার্ক ওয়েভ, আন্ডারওয়ার্ল্ডের গোপন জগৎ এবং হ্যাকারদের দুনিয়া। শিরোনামটা তার মনোযোগ আকর্ষণ করে। সে কৌতূহলবশত সেই লিঙ্কে ক্লিক করে। স্ক্রিনে ভেসে ওঠে অচেনা ওয়েবসাইট, যেখানে হ্যাকাররা তাদের কাজ নিয়ে আলোচনা করছে। বিভিন্ন গোপন তথ্য লেনদেন হচ্ছে।
ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বড় বড় ডিল হচ্ছে। সে যেন এক নতুন নিষিদ্ধ জগতের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। হ্যাকিং? এটা কি? এটা কি সত্যি সম্ভব? কোনো কম্পিউটারকে নিয়ন্ত্রণ করা, একটা দেশের পুরো সিস্টেমকে হ্যাক করা? আমি কি এটা শিখতে পারবো? এই দুনিয়াটা তো বিশাল। এখানে তো মনে হচ্ছে অদৃশ্য কিছু মানুষ পুরো পৃথিবী চালাচ্ছে। আমি যদি এই শক্তিটা অর্জন করতে পারি। সে হ্যাকিংয়ের একটি গোপন ফোরামে প্রবেশ করে। সেখানে বিভিন্ন কঠিন টার্ম, কোড এবং সাইবার ক্রাইমের আলোচনা চলছে। ফিশিং, মেলওয়্যার, DDoS অ্যাটাক, ডার্ক নেটওয়ার্ক, এই শব্দগুলো আমার কাছে অপরিচিত। কিন্তু তার মনে এক ধরনের অদ্ভুত আকর্ষণ তৈরি করে। ফাহিম প্রথমে কিছুই বুঝতে পারে না, কিন্তু তার ভেতরের জেদ তাকে থামতে দেয় না। তার মনে এক নতুন অন্ধকার পথের ইঙ্গিত আসে, প্রতিশোধের পথ। এই পথ হয়তো ভয়ঙ্কর, অপরাধে ভরা, কিন্তু এই পথ তাকে এমন এক ক্ষমতা দিতে পারে যা দিয়ে সে সবাইকে দেখিয়ে দিতে পারবে সে কে। এই ক্ষমতা তাকে আর দুর্বল থাকতে দেবে না। ফাহিম নিঃশ্বাস ফেলে, তার শরীর উত্তেজনায় কাঁপছে। আমি এটাই করব। আমি আর দুর্বল থাকবো না। আমি ক্ষমতা অর্জন করব, আর যারা আমাকে অপমান করেছে তাদের আমি দেখিয়ে দেব আমি কে। মেহের, তুমি আমাকে ক্ষেত বলেছিলে। তুমি জানো না এই ক্ষেতের একদিন এমন একটা শক্তি হবে যা তোমাদেরকে সবাইকে কাঁপিয়ে দিবে। তোমরা আমাকে চিনবে না, কিন্তু আমার নাম শুনলেই তোমাদের বুক কেঁপে উঠবে। তার মনে এক ধরনের অস্থিরতা, এক ধরনের উত্তেজনা। সে বুঝতে পারে এই পথ হয়তো তার জীবনকে পুরোপুরি বদলে দেবে। সে তার হাতে থাকা একটি পুরনো পাঠ্য বই ছুঁড়ে ফেলে দেয়, যেন সে তার অতীত জীবনকে ছুঁড়ে ফেলছে। তার চোখে এখন কেবল ল্যাপটপের স্ক্রিনের দিকে স্থির দৃষ্টি। সে নিজেকে ওই অন্ধকার জগতে হারিয়ে ফেলার জন্য প্রস্তুত, এক নতুন ফাহিম হয়ে ওঠার জন্য। গভীর রাত, ঘড়িতে প্রায় রাত 3টা বাজে। বাইরের নীরবতা ঘরের ভেতরে ফাহিমের গভীর মনোযোগকে আরও বাড়িয়ে তুলেছে। ফাহিম তার ল্যাপটপের সামনে বসে আছে। তার চোখগুলো লাল, কিন্তু তার মুখে এক ধরনের দৃঢ় সংকল্প। তার কপালে ঘামের রেখা, যা তার একনিষ্ঠ চেষ্টার প্রমাণ। সে হ্যাকিং শেখার জন্য বিভিন্ন অনলাইন টিউটোরিয়াল দেখছে, কিন্তু প্রোগ্রামিং বই পড়ছে, জটিল কোড লিখছে। তার ছোট্ট রুমে শুধু কিবোর্ডের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, যেন এই শব্দগুলোই তার নতুন জীবনের মন্ত্র। আমাকে শিখতেই হবে, আমাকে পারতেই হবে। আমি ক্ষেত নই, আমি দুর্বল নই, আমি ফাহিম। আর আমি এমন কিছু করব যা কেউ কখনো কল্পনা করতে পারেনি। আমি অন্ধকার পথে নিজেকে প্রমাণ করব। আমি এমন ক্ষমতা অর্জন করব যা দিয়ে আমি আমার শত্রুদের পায়ের তলায় পিষে ফেলব। সে একটি কঠিন কোড লাইন কপি করে তার টার্মিনালে পেস্ট করে। কোড রান হয় এবং একটি সবুজ লেখা স্ক্রিনে ভেসে ওঠে। অ্যাক্সেস গ্রান্টেড টু সিস্টেম রুট ইউজার FHMHKRKNG। ফাহিমের মুখে একটি বিজয়ের হাসি ফুটে ওঠে। এই প্রথম সে একটি ভার্চুয়াল সুরক্ষিত সিস্টেম তার নিজের কোড দিয়ে প্রবেশ করতে পেরেছে। এটা তার জন্য একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ জয়, তার নতুন পরিচয়ের প্রথম ধাপ। ফাহিম মুষ্টিবদ্ধ করে, তার চোখে এক বিজয়ের ঝিলিক। আমি পারবো, আমি নিজেকে পরিবর্তন করব। যারা আমাকে অবহেলা করেছে তাদের আমি দেখিয়ে দেব। এই কম্পিউটারই এখন আমার সবচেয়ে কাছের বন্ধু। এই কোডই আমার ভাষা, এই ইন্টারনেটই আমার রাজত্ব। আমি এই জগতের রাজা হব, হ্যাকার কিং। এটাই হবে আমার নতুন নাম, আন্ডারওয়ার্ল্ডের হ্যাকার কিং। ফাহিম তার ল্যাপটপের সামনে আরও মনোযোগ দিয়েই বসে। তার চোখে মুখে এক দৃঢ় সংকল্প ফুটে ওঠে। তার চোখে এখন আর সেই লাজুকতা নেই, আছে এক ধরনের তীক্ষ্ণতা, এক ধরনের জেদ, এক ধরনের উন্মত্ততা। সে জানে এই জেদ তাকে অনেক দূর নিয়ে যাবে, এমন এক পথে যেখানে সম্মান আর ক্ষমতা তার জন্য অপেক্ষা করছে। প্রতিশোধের আগুন তার শিরায় শিরায় বইছে। সে তার অতীতকে পেছনে ফেলে এক নতুন ফাহিম হয়ে উঠছে। সে যে কখনোই কারো অবহেলা সহ্য করবে না। তার যাত্রা কেবল শুরু। দিনের দিন, মাসের পর মাস কেটে যায়। একটি সকাল মেহের তার লাক্সারিয়াস বেডরুমে বসে তার ফোনে ইনস্টাগ্রাম স্ক্রল করছে। তার মুখে এক ধরনের আত্মতৃপ্ত হাসি, কারণ তার প্রোফাইলে নতুন আপলোড করা ছবিতে অসংখ্য লাইক আর কমেন্টস। তার পরনে দামি নাইটওয়্যার, পাশে টেবিলের ওপর তার প্রিয় ব্র্যান্ডেড মেকআপ কিট রাখা। হঠাৎ করেই তার ফোনের স্ক্রিন ফ্রিজ হয়ে যায় এবং কিছু অদ্ভুত টেক্সট ভেসে ওঠে। মেহের অবাক হয়ে যায়, বিরক্ত হয়ে বলে, হোয়াট দ্য ফাক, কি হচ্ছে এটা? আমার ফোন হ্যাক করলো নাকি? ইস, আমার তো এক্ষুনি নতুন মডেলের ফোন দরকার।
হঠাৎ তার ইনস্টাগ্রাম ফিডে তার কিছু পুরনো ব্যক্তিগত ছবি এবং কিছু পুরনো চ্যাট হিস্টোরি ভেসে ওঠে। সে যা অনেক আগেই ডিলিট করে দিয়েছিল বলে মনে করত। ছবিগুলো স্পষ্টতই তার অনুমতি ছাড়া প্রকাশ করা হয়েছে। চ্যাটগুলোতে তার কিছু অহংকারী মন্তব্য এবং কিছু পার্সোনাল চ্যাটিং আছে। মেহেরের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে হতভম্ব হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। তার হাসি মুহূর্তেই উধাও হয়ে যায়। চিৎকার করে বলে, নীলু, তৃষা, তোরা কোথায়? দেখ দেখ আমার ইনস্টাগ্রাম কি হয়েছে, কে করলো এটা? কি তার হয়েছে মা মা? ঘরে প্রবেশ করে। সকালে সকালে এত চিৎকার করছিস কেন? আমার ঘুমটা ভেঙে দিলি তো। মেহের ফোনের স্ক্রিন মায়ের দিকে ধরে বলে, দেখো মা, আমার ইনস্টাগ্রাম কেউ হ্যাক করেছে। আমার পুরনো সব ছবি আর চ্যাট প্রকাশ করে দিয়েছে। আমার প্রাইভেসি নষ্ট করেছে। কে এই কাজ করলো? আমার তো বিশ্বাস হচ্ছে না। মেহেরের মা স্ক্রিন দেখে অবাক হয়ে বলেন, এসব কি মেহের? এই ছবিগুলো তো অনেক পুরনো। আর এই চ্যাটগুলো তুই তো বলতিস ডিলিট করে দিয়েছিস। কে এই কাজ করলো? তোর কোনো শত্রু আছে নাকি? মেহের কেঁদে ফেলে। শত্রু? আমার আবার শত্রু কে হবে? আমি তো কারোর সাথে খারাপ ব্যবহার করিনি। সবাই আমাকে ভালোবাসে। এটা নিশ্চয়ই কোনো ফ্রাস্ট্রেটেড ছেলে বা কোনো হিংসুটে মেয়ে করেছে। আমার মান সম্মান সব শেষ করে দিল। কলেজ থেকে আমার বন্ধুরা হয়তো জেনে গেছে। মেহের তার ফোন ছুঁড়ে ফেলে দেয়। তার চোখে রাগের আগুন। সে বুঝতে পারছে না এই ঘটনার পেছনে কে আছে। তার অহংকার যেন এক মুহূর্তে চূর্ণ হয়ে গেছে। সে দেয়ালের দিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। ঢাকা কলেজের ক্যান্টিন। মেহের, তৃষা এবং নীলু একসাথে বসে আছে। মেহেরের মুখটা কালচে হয়ে আছে, চোখ ফোলা। তাদের চারপাশে অন্যান্য ছাত্রছাত্রীরা ফিসফিস করে কথা বলছে এবং কেউ কেউ মেহেরের দিকে তাকিয়ে হাসছে। মেহেরের অস্বস্তি স্পষ্ট। মেহের রাগ আর হতাশা নিয়ে বলে, আমি বিশ্বাস করতে পারছি না এটা আমার সাথে ঘটলো। আমার ইনস্টাগ্রাম হ্যাক করে দিল। আমার সব ব্যক্তিগত চ্যাট আর ছবি সবাই দেখে ফেলেছে। তোদের মধ্যে কেউ কি জানিস কে এই কাজটা করতে পারে? আমার মনে হয় কোনো লোকাল হ্যাকার ছাড়া আর কেউ এই কাজটা করেনি। তৃষা মুখটা ঘুরিয়ে ফিসফিস করে বলে, আরে মেয়ে শান্ত হ। কে বা কারা এই কাজ করেছে তা নিয়ে এত ভাবলে হবে? কিছু বোকা ছেলেপুলে তোকে নিয়ে মজা করার জন্যই এমন করেছে হয়তো। তবে সত্যি বলতে তোর কিছু চ্যাট কিন্তু বেশ অ্যারোগেট ছিল। মেহের চিৎকার করে বলে, কি বলছিস তৃষা? আমার চ্যাট অ্যারোগ্যান্ট ছিল মানে? আমি যা মনে করি তাই বলি। এতে কার কি সমস্যা? তোর কি মনে হয় এটা কোনো ছেলে করেছে? আমার তো মনে হয় কোনো হিংসুটে মেয়ে করেছে। আমার তো কোনো শত্রু নেই। নীলু চিন্তিত মুখে বলে, কিন্তু মেহের, আমরাও তো শুনলাম এই হ্যাকার নাকি বেশ বিপজ্জনক। গত সপ্তাহে নাকি আমাদের কলেজের পরীক্ষার রেজাল্ট শিটও বদলে দিয়েছে। কেউ কেউ বলছে এটা নাকি কোনো সাধারণ হ্যাকার না, অনেক পাওয়ারফুল। মেহের টেবিলে হাত চাপড়ে বলে, পাওয়ারফুল হোক বা না হোক, আমি ওকে খুঁজে বের করব। আমার পার্সোনাল লাইফে নাক গলানোর সাহস ওর হলো কি করে? আমি এই রহস্যময় হ্যাকারকে খুঁজে বের করে ওকে এমন শিক্ষা দেব যাতে ওর বাপদাদারও আর কখনো কোনো মেয়ের প্রাইভেসি নষ্ট করার সাহস না পায়। আমি ওর অস্তিত্ব মুছে ফেলবো। মেহেরের চোখে মুখে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তার বন্ধুরা তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু মেহেরের রাগ যেন থামছেই না। ক্যান্টিনের অন্য ছাত্রছাত্রীরা তাদের দিকে তাকিয়ে থাকে। কেউ কেউ ফিসফিস করে হাসে, কেউ কেউ মেহেরের রাগী চেহারা দেখে কিছুটা ভয় পায়। মেহেরের শপথ করে সে এই হ্যাকারকে খুঁজে বের করবে। এদিকে ফাহিম তার ছোট্ট অন্ধকার ঘরে ল্যাপটপের সামনে বসে আছে। তার মুখে এক ধরনের দুষ্টু হাসি। সে মেহেরের ইনস্টাগ্রাম হ্যাক করার পর থেকে যেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তার সামনে একাধিক স্ক্রিন খোলা, যেখানে সে বিভিন্ন হ্যাকিং টুলস আর কোড নিয়ে কাজ করছে। তার চারপাশে চিপসের প্যাকেট আর কফির মগ। ফাহিম একাই কথা বলছে, যেন তার কম্পিউটারই তার বন্ধু। মেহেরের মুখটা দেখার মতো ছিল। আমার মনে হয়েছিল ওর অহংকারটা এবার একটু কমেছে, কিন্তু এটা তো সবে শুরু, আরও অনেক কিছু বাকি আছে। মেহের, অপেক্ষা করো। সে এবার কলেজের পরীক্ষার সার্ভারে লগ ইন করার চেষ্টা করে। কয়েক মিনিটের মধ্যে সে সফল হয়। গণিত পরীক্ষার প্রশ্নপত্র। এটা ফাঁস করলে কেমন হয়? নাকি কিছু ছাত্রের ফল পরিবর্তন করে দিই? রনি আর সজীব ওরা আমাকে খেত বলেছিল, ওদের একটু উপকার করা যাক। ফাহিম রনি ও সজীবের রেজাল্ট পরিবর্তন করে দেয়, তাদের ফেল থেকে পাস বানিয়ে দেয়। এরপর সে গণিত প্রশ্নপত্রটি কলেজের একটি গোপন গ্রুপে ফাঁস করে দেয়। ফাহিম মুচকি হেসে মনে মনে বলে, আমার নামটা ধীরে ধীরে ছড়াচ্ছে, দ্য গোস্ট হ্যাকার। এটা ভালোই শোনায়।
এখন থেকে আর কেউ আমাকে ক্ষেত ফাহিম বলে ডাকবে না, সবাই আমাকে ভয় পাবে। সে আরও কিছু ছোটোখাটো সাইবার ক্রাইম করে, কলেজের ক্লাস রুটিন বদলে দেয়, কিছু শিক্ষকের পার্সোনাল ডেটা ফাঁস করে হুমকি দেয়। তার লক্ষ্য নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করা। সে প্রতি মুহূর্তে তার হ্যাকিং দক্ষতা বাড়িয়ে তুলছে। সে বুঝতে পারছে এই ক্ষমতা তাকে নতুন এক পরিচয় দিচ্ছে। তার চোখে এক ধরনের ঠান্ডা চাহনি। এইদিকে একটি গোপন আন্ডারওয়ার্ল্ড আড্ডাখানা। শহরের কুখ্যাত সাইবার ক্রাইম গ্যাং দ্য শ্যাডো সিন্ডিকেটের প্রধান রুক্ষ চেহারার বাবলু ভাই তার দুই ডান হাত রানা ও জনিকে নিয়ে বসে আছে। তাদের সামনে ল্যাপটপে ফাহিমের করা সাম্প্রতিক হ্যাকিংগুলো রিপোর্ট খোলা। বাবলু ভাই ধোঁয়া ছেড়ে গম্ভীর গলায় বলে, এই নতুন হ্যাকারটা কে রে? দ্য ঘোস্ট হ্যাকার। কলেজের সামান্য পরীক্ষা ফাঁস আর কিছু ইনস্টাগ্রাম হ্যাক করে আমাদের কান পর্যন্ত পৌঁছে গেছে। ছেলেটা নাকি বেশ চালু। রানা বলে, হ্যাঁ ভাই, ওর টেকনিকগুলো কিন্তু বেশ ক্লিন। ছোটোখাটো কাজ হলেও ওর ট্র্যাক পাওয়া যায় না। আমাদের লোকজনেরও নাকি ওকে খুঁজে পাচ্ছে না। মনে হচ্ছে নতুন জুনিয়র পুলিশ এসেছে বাজারে। জনি বলে, ভাই আমরা ওর কিছু কাজ লক্ষ্য করেছি। কলেজের সার্ভার এসে যেভাবে ঢুকেছে সেটা কোনো সাধারণ হ্যাকারের কাজ নয়। ওর আইপি অ্যাড্রেস বা ডিজিটাল ফুটপ্রিন্ট কিছুই পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে সে বেশ সিস্টেম্যাটিক। বাবলু ভাই টেবিলে হাত চাপড়ে বলে, তাহলে কি বলছিস? ছেলেটার ব্রেন আছে। আমাদের এখন ওর মতো কাউকে দরকার। আমাদের বিদেশি অ্যাকাউন্টগুলো হ্যাক করা দরকার। ছোটখাটো হ্যাকার দিয়ে কাজ হবে না। ওকে খুঁজে বের কর। আমরা ওকে আমাদের দলে টানবো। ওকে ডার্ক ওয়েব ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করব। ভাই কিন্তু ও যদি রাজি না হয়? রাজি না হলে? বাবলু ভাইয়ের সাথে কেউ রাজি না হতে পারে না। ওকে একবার আমার সামনে নিয়ে আয়। আমরা ওকে এমন প্রস্তাব দেব যাও ফিরিয়ে দিতে পারবে না। ওর মতো নতুন ট্যালেন্ট আমাদের দরকার। আমরা ওকে দিয়ে বড় বড় কাজ করাবো। বাবলু ভাইয়ের চোখে এক ধরনের লোভ আর ক্ষমতা প্রদর্শনের ইচ্ছা। তারা জানে ফাহিম তাদের জন্য কতটা মূল্যবান হতে পারে। জনি ও রানা মাথা নিচু করে সম্মতি জানায়। আন্ডারওয়ার্ল্ডে এখন ফাহিমকে তাদের দিকে টানতে চাইছে। যে ফাহিম একসময় শুধু কলেজের একজন অবহেলিত ছাত্র ছিল, ফাহিমের সেই অন্ধকার রুম, তার ল্যাপটপের স্ক্রিনে বাবলু ভাইয়ের পাঠানো একটি এনক্রিপ্টেড মেসেজ ভেসে উঠছে। মেসেজ একটি ব্যাংকের নাম এবং একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, সাথে একটি বিশাল অঙ্কের টাকার পরিমাণ। ফাহিমের মুখে এক ধরনের অস্থিরতা। এত বড় কাজ সে আগে কখনো করেনি। বাবুল ভাই, ওরা আমাকে এই প্রস্তাব দিয়েছে। এত বড় একটা ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করতে হবে, এটা তো অনেক বড় ঝুঁকি। যদি ধরা পড়ি? তার মনে মেহেরের অপমানের কথাগুলো ভেসে ওঠে। তোর মতো খ্যাত ছেলেগুলো, তোর মুখও আমি দেখতে চাই না। না, আমি ধরা পড়বো না। আমি আর দুর্বল থাকবো না। এটাই আমার সুযোগ। আমার টাকার দরকার, অনেক টাকার। আমাকে প্রমাণ করতে হবে যে আমি কেবল ছোটোখাটো হ্যাকার নই, আমি হ্যাকার কিং। ফাহিম তার হাত দুটো কিবোর্ডের উপর রাখে, তার চোখগুলো স্ক্রিনের দিকে স্থির। সে তার সব জ্ঞান আর দক্ষতা দিয়ে কাজ শুরু করে। প্রথমে সে ব্যাংকের সিকিউরিটি সিস্টেম ভাঙার চেষ্টা করে। একের পর এক ফায়ারওয়াল এবং এনক্রিপশন লেয়ার ভাঙতে থাকে। তার আঙুলগুলো যেন কিবোর্ডের ওপর নাচছে। সময় গড়িয়ে যায়, ভোর হতে চলেছে। ফাহিমের কপাল বেয়ে ঘাম ঝরছে। হঠাৎ স্ক্রিনে একটি মেসেজ ভেসে ওঠে, ট্রান্সফার কমপ্লিট, অ্যামাউন্ট $50 লাখ। ফাহিম চিৎকার করে। তার মুখে এক ধরনের মিশ্র অনুভূতি, ভয়, উত্তেজনা আর বিজয়। হ্যাঁ, আমি পেরেছি। $5 মিলিয়ন, আমি পেরেছি। এই প্রথম সে এত বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয়। তার জীবনেই প্রথম সে সরাসরি এত বড় ধরনের ক্রাইমে জড়িয়ে পড়ে। তার রুমে নীরবতা ভেঙে যায় তার শ্বাস প্রশ্বাসের শব্দে। তার মনে হয় সে যেন নতুন এক জগতে প্রবেশ করছে। এই জগৎ অন্ধকার, কিন্তু এই জগৎ তাকে ক্ষমতা দিচ্ছে। তার হাতে এখন অর্থ আর ক্ষমতা, সেই দুটো জিনিস যা দিয়ে সে সব অপমান ভুলিয়ে দিতে পারবে। তার মনে হয় মেহেরের কথাগুলোই তাকে এই পথে নিয়ে এসেছে। সে জানে এই পথ থেকে ফিরে আসা হয়তো সম্ভব নয়। ফাহিম নিজেকে নিজে বলছে, তার কণ্ঠস্বরে এক ধরনের নতুন আত্মবিশ্বাস। $5 মিলিয়ন, এত টাকা আমি কখনো একেবারে দেখিনি। আমার একটা সাধারণ কোটি এত কিছু করে দিল। মেহের, সেদিন তুমি আমাকে ক্ষেত বলেছিলে। আজ আমি সেই ক্ষেত যে কোটি কোটি টাকা এক নিমিষেই সরিয়ে ফেলতে পারে। এই ক্ষমতাটা কি অদ্ভুত! এক সময় আমি কেবল ক্লাস নোটস আর বইয়ের পেছনে চড়তাম, আর এখন আমি এমন কিছু নিয়ন্ত্রণ করছি যা দেশের সবচেয়ে শক্তিশালী মানুষও পারে না।
সে তার সিস্টেম থেকে কিছু কলেজের ডেটাবেজ হ্যাক করে। সেই কলেজের স্কলারশিপের তালিকা পরিবর্তন করে কিছু অভাবী ছাত্রছাত্রীর নাম যোগ করে দেয়, যারা সত্যিকারের যোগ্য হওয়া সত্ত্বেও সুযোগ পায়নি। এরপর সে কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বাজেট থেকে কিছু টাকা সরিয়ে সেটি পুরো ছাত্রকল্যাণ তহবিলে যোগ করে দেয়, যাতে গরিব ছাত্ররা আরও বেশি সাহায্য পায়। ফাহিম স্ক্রিনের দিকে তাকিয়ে হাসে। আমি কেবল টাকা চুরি করছি না, আমি চাইলে সমাজে কিছু পরিবর্তন আনতে পারি। যারা বঞ্চিত তাদের জন্য কিছু করতে পারি। এই ক্ষমতার স্বাদটা সত্যি অন্যরকম। মনে হচ্ছে আমি সব কিছুর নিয়ন্ত্রক। পরদিন কলেজ ক্যান্টিনে মেহের তার বন্ধুদের সাথে বসেছিল। ফাহিম দূর থেকে তাদের দেখতে পায়। মেহেরের মুখে এখনও সেই অহংকার, তার সামনে তার ফোন রাখা। ফাহিম তার ফোন থেকে মেহেরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আবারও হ্যাক করে। এবার সে কোনো নোংরা জিনিস পোস্ট করে না, বরং সে মেহেরের নিজেরই কিছু পুরনো ছবি পোস্ট করে, যেখানে মেহের সাধারণ পোশাকে মেকআপ ছাড়া দেখাচ্ছে। ছবিগুলো এমনভাবে এডিট করা যে মেহেরকে হাস্যকর দেখাচ্ছে। মেহেরের ফোনে নোটিফিকেশন আসতে শুরু করে। ফাহিম মনে মনে মৃদু হাসে। মেহের, তুমি এখনও তোমার অহংকার নিয়ে বসে আছো? তুমি জানো না তোমার মতো মানুষদের অহংকার ভাঙার জন্যই আমি এসেছি। এই ক্ষমতা আমার হাতে। আর তুমি এখনও জানো না কে তোমার পেছনে লেগেছে। তোমার হাসি দেখতে আমার খুব ভালো লাগছে। এই খেলাটা এখন আরও জমে উঠবে। রাতে মেহের তার লাক্সারিয়াস বেডরুমে বসে আছে। তার মুখটা রাগে লাল হয়ে আছে, চোখ থেকে যেন আগুন ছুটছে। তার ফোনের স্ক্রিনে তার মেকআপ ছাড়া হাস্যকর ছবিগুলো ভেসে আছে, যেখানে অজস্র নেগেটিভ কমেন্টস। তার পাশে তৃষা ও নীলু বসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের নিজেদের মুখেই বিরক্তি। মেহের চিৎকার করে বলে, কে করলো এটা? কে আমার এই ছবিগুলো এইভাবে পোস্ট করলো? আমার মুখটা দেখ, আমি দেখতে কেমন দেখাচ্ছি? আমি তো এর আগে কখনো এমন ছবি তুলিনি। আমার তো মনে হচ্ছে কেউ আমাকে স্টক করছে। এই হ্যাকারটা আমাকে শেষ করে দিল, আমার ইমেজ পুরো ডাস্টবিনে ফেলে দিল। তৃষা বিরক্তি নিয়ে বলে, মেহের শান্ত হ, এত চিৎকার কেন করছিস? এটা তো আর প্রথমবার হলো না কেউ তোকে নিয়ে মজা করছে, কিন্তু তোর কিছু ছবি সত্যিই দেখতে কেমন অদ্ভুত লাগছে। মেহের তৃষার দিকে তাকিয়ে বলে, কি বলছিস তৃষা? তুইও আমাকে নিয়ে হাসছিস? আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। আমার যত গুরুত্বপূর্ণ ফাইল ছিল গুগল ড্রাইভে, সেগুলো গায়েব হয়ে গেছে। আমার অ্যাডমিশন অ্যাপ্লিকেশনের কিছু ফাইল ছিল সেখানে, সেগুলো খুঁজে পাচ্ছি না। কে এই কাজ করলো? ওই হ্যাকার কি আমাকে টার্গেট করেছে? আমার মনে হচ্ছে এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র আছে। নীলু দীর্ঘশ্বাস ফেলে বলে, মেহের, আমরা জানি না কে এই কাজ করছে, কিন্তু তোর সব ফাইল গায়েব হয়ে যাওয়াটা চিন্তার বিষয়। তোর ভার্সিটির অ্যাপ্লিকেশনের ডেডলাইন তো সামনে, কি করবি এখন? মেহের মাথায় হাত দিয়ে বলে, আমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছি। আমি রাতে ঘুমাতে পারি না, দিনে আমার অস্বস্তি লাগে, আমার পড়াশোনা নষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমার জীবনটা যেন অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। আমি এই রহস্যময় হ্যাকারকে ক্ষমা করব না। আমি ওকে খুঁজে বের করব এবং ওর হাত পা ভেঙে দেব। ও কেন আমাকে এভাবে টর্মেন্ট করছে? আমি ওর কি ক্ষতি করেছি? মেহেরের ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। তার চোখে জল টলমল করছে। সে মানসিকভাবে ভেঙে পড়েছে। তার বন্ধুরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মেহেরের রাগ আর হতাশা যেন কোনো কিছুতেই কমছে না। তার অহংকার যেন ভাঙতে শুরু করেছে। এদিকে ফাহিম তার ল্যাপটপের সামনে বসে আছে। সে মেহেরের অনলাইন অ্যাক্টিভিটি পর্যবেক্ষণ করছে। মেহেরের হতাশাজনক ইনস্টাগ্রাম পোস্টগুলো আর তার বন্ধুদের সাথে করা কান্নার ভিডিওগুলো সে দেখছে। ফাহিমের মুখে এক ধরনের অদ্ভুত হাসি, যা একই সাথে প্রতিশোধের তৃপ্তি এবং এক ধরনের শূন্যতা প্রকাশ করে। ফাহিম নিজেকে নিজেই বলছে, মেহের, তুমি আমাকে অপমান করেছিলে, এখন তুমি কাঁদছো। তোমার এই কষ্টটা আমার কাছে এক ধরনের জয়। তুমি সেদিন আমাকে ক্ষেত বলেছিলে, আজ দেখো সে ক্ষেত তোমার চোখের জল দেখতে পাচ্ছে, আর তুমি কিছু করতেও পারছো না। সে মেহেরের একটি কান্নার ভিডিও চালু করে। মেহেরের আর্তনাদ শুনে ফাহিমের মনে এক ধরনের শীতল তৃপ্তি আসে। আমি জানি এটা হয়তো খুব খারাপ কাজ, কিন্তু তুমি আমার সাথে যা করেছিলে তার থেকে এটা কি বেশি খারাপ? আমার আত্মসম্মানকে তুমি ধুলে মিশিয়ে দিয়েছিলে। আমি সেদিন মরে যেতে চেয়েছিলাম, আর আজ আমি তোমাকে কষ্ট দিচ্ছি। আমি আমার ভেতরের দুর্বল ফাহিমকে মেরে ফেলেছি, এখন আমি অন্য কেউ। সে নিজের হাতের দিকে তাকায়। তার আঙুলগুলো কিবোর্ডে যেভাবে নাচে তাতে এক ধরনের দক্ষতা ফুটে ওঠে। সে নিজের বদলে যাওয়াটা দেখে নিজেই অবাক হয়। কে এই ফাহিম? সে কি সে লাজুক ছেলেটা যে মেয়ের সামনে কথা বলতেও ভয় পেত? নাকি সে এই হ্যাকার কিং যে কারো জীবন এক নিমেষেই উলটপালট করে দিতে পারে? এই অন্ধকার জগৎটা আমাকে এমন ক্ষমতা দিয়েছে যা আমি কখনো কল্পনা করিনি।
ফাহিম কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। মেহেরের কষ্ট তার প্রতিশোধের আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে তোলে, কিন্তু তার ভেতরে কোথাও এক ধরনের শূন্যতাও কাজ করে। এই প্রতিশোধ তাকে কী দেবে সে জানে না, তবে সে এই খেলাটা চালিয়ে যাবে। একদিকে বাবলু ভাই, রানা, জনি এবং আরও কিছু গ্যাং সদস্য বসে আছে। তাদের সামনে একটি প্রজেক্টর স্ক্রিনে ফাহিমের বিভিন্ন হ্যাকিংয়ের খবর দেখানো হচ্ছে। তার নাম এখন শুধু কলেজ বা স্থানীয় ছোটোখাটো মহলেই সীমাবদ্ধ নেই, পুরো বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডে তার নাম ছড়িয়ে পড়েছে। বাবলু ভাই সিগারেটের লম্বা টান দিয়ে চোখে মুগ্ধতা নিয়ে বলে, এই ছেলেটা তো গোস্ট হ্যাকার, ও তো আমাদের ধারণার থেকেও বেশি ডেঞ্জারাস। আমাদের দেওয়া কাজ ছাড়াও সে নিজের মতো করে ছোটখাটো কাজ করছে, আর তার নাম ছড়িয়ে পড়ছে। আমার মনে হচ্ছে সে দেশের সব থেকে বড় হ্যাকার কিং হতে চলেছে। হ্যাঁ ভাই, ওর হ্যাকিং টেকনিকগুলো লেটেস্ট, কেউ ওকে ট্র্যাক করতে পারছে না। গত সপ্তাহে সে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি ছোট সার্ভে ঢুকেছিল, যদিও কোনো ক্ষতি করেনি, কিন্তু এটা প্রমাণ করার ক্ষমতা। ভাই, আরো বড় বড় গ্যাংগুলো ওকে তাদের দলে টানতে চাইছে। চট্টগ্রামের টাইগার গ্যাং আর খুলনার কালোহাত সিন্ডিকেট সবাই ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। আমাদের উচিত ওকে আরো বড় প্রস্তাব দেওয়া, যাতে সে আমাদের সাথে থাকে। আমি জানি কি করতে হবে। আমরা ওকে এখন আর ছোটখাটো কাজ দেব না, আমরা ওকে আমাদের বস বানাবো, আমাদের মেইন হ্যাকার। আমরা ওর মাধ্যমে বড় বড় বিজনেস টাইকুনদের ব্যাংক অ্যাকাউন্ট খালি করব, সরকারি ডেটা চুরি করব। ওর মতো ট্যালেন্ট যদি আমাদের সাথে থাকে, তাহলে আমরা পুরো বাংলাদেশ আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতে পারবো। বাবলু ভাই ফাহিমের সাথে যোগাযোগের জন্য রানাকে নির্দেশ দেয়। ফাহিমের নাম এখন আন্ডারওয়ার্ল্ডে এক নতুন শক্তির প্রতীক। সবাই তাকে ভয় পেতে শুরু করেছে। ফাহিম নিজেকে হ্যাকার কিং হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করছে। তার ক্ষমতার বিস্তার হচ্ছে দ্রুত গতিতে। রাতে শহরের একটি অন্ধকার গলির ভেতরে একটি পুরনো গুদাম। ফাহিম সেখানে এসেছে বাবলু ভাইয়ের পাঠানো একটি মেসেজ ডিকোড করে। সে ভেবেছিল এটা কোনো হ্যাকিংয়ের মিশন, কিন্তু সেখানে সে দেখে বাবলু ভাইয়ের গ্যাংয়ের কয়েকজন লোক একজন লোককে মারধর করছে। ফাহিম হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। বাবলু ভাই ফাহিমকে দেখে হাসে। আরে ঘোস্ট হ্যাকার, চলে এসেছিস। তোর মতো ট্যালেন্ট আমাদের দরকার ছিল। এই লোকটা আমাদের টাকা চুরি করেছিল, এখন ওর সব তথ্য চাই। তুই ওর ফোন হ্যাক করে ওর সব গোপন তথ্য বের কর। ফাহিম লোকটার দিকে তাকায়। লোকটার মুখ থেকে রক্ত ঝরছে, সে ভয়ে কাঁপছে। ফাহিম কখনো এমন পরিস্থিতিতে পড়েনি। তার হাত কাঁপতে শুরু করে। ফাহিম কাঁপা কাঁপা গলায় বলে, ভাই, আমি তো হ্যাকার, আমি ওসব মারামারি। বাবলু ভাই হাত বাড়িয়ে ফাহিমের গালে থাপ্পড় মারে। কি বলছিস? এখানে কোনো হ্যাকার নেই, এখানে শুধু মাফিয়া আছে। তুই এখন আমাদের দলের অংশ। আমাদের কাজ শুধু কম্পিউটার হ্যাক করা নয়, আমাদের কাজ টাকা আনা। আর টাকা আনতে গেলে মাঝে মাঝে রক্তও ঝরাতে হয়। তুই ওর ফোন হ্যাক করবি, নইলে তোর পরিণতি ওর থেকেও খারাপ হবে। ফাহিম বাবলু ভাইয়ের দিকে তাকায়। তার চোখে ভয়, কিন্তু সে জানে তার আর ফিরে যাওয়ার পথ নেই। সে ল্যাপটপ বের করে লোকটার ফোন হ্যাক করা শুরু করে। তার হাত কাঁপছে, কিন্তু সে জানে তাকে এটা করতেই হবে। হ্যাকিং শেষে সে লোকটার সব তথ্য বাবলু ভাইকে দিয়ে দেয়। বাবলু ভাইয়ের নির্দেশে লোকটাকে মেরে ফেলা হয়। ফাহিম মনে মনে বলে, তার বুক কাঁপছে। এটা কী করাম আমি কি একজন অপরাধী হয়ে গেলাম? আমি তো শুধু প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু এই পথ তো আমাকে অন্য এক জগতে নিয়ে আসছে। আমি তো রক্ত দিতে চাইনি। ফাহিম সেখান থেকে দ্রুত বেরিয়ে আসে। তার মনে এক ধরনের পরিবর্তন আসে। সে বুঝতে পারে অপরাধের এই জগৎ কেবল কম্পিউটার স্ক্রিনেই সীমাবদ্ধ নয়। এখানে রক্তের গন্ধ আছে, ভয় আছে, আর আছে মানুষের জীবন নিয়ে খেলা করার মতো ক্ষমতা। তার মনে মেহেরের কথা ভেসে ওঠে। সে কি এখন সত্যি হ্যাকার কিং, নাকি একজন খুনি? তার মন দ্বিধায় ভুগছে। সে জানে এই অন্ধকার পথ থেকে ফিরে আসা হয়তো আর সম্ভব নয়। 3 মাস পর একটি অন্ধকার আধুনিক হ্যাকার ল্যাব। ফাহিম এখন আর সেই পুরনো খ্যাত ফাহিম নেই। তার পরনে কালো হুডি, চোখের চশমা বদলে এখন তার তীক্ষ্ণ দৃষ্টি ল্যাপটপে উজ্জ্বল স্ক্রিনে নিবদ্ধ। তার সামনেই রাখা একাধিক মনিটরে দেশের বড় বড় কোম্পানি, ব্যাংক আর সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেস ভেসে উঠেছে। তার আঙুলগুলো কিবোর্ডের ওপর নিপুণভাবে চলছে। বাবলু ভাই, রানা এবং জনি তার আশেপাশে দাঁড়িয়ে আছে। তাদের চোখে ফাহিমের প্রতি এক ধরনের শ্রদ্ধা মেশানো ভয়। বাবলু ভাই ফাহিমের দিকে তাকিয়ে বিস্মিত স্বরে বলে, ঘোস্ট হ্যাকার, তুই তো আমাদের ধারণার থেকেও বেশি কিছু হয়ে গেছিস। গত সপ্তাহে রাজধানীর সবচেয়ে বড় রিয়েল এস্টেট কোম্পানির সব কালো টাকা যেভাবে তুই বের করে দিলি, তারপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেই দুর্নীতিবাজ সচিবের সব গোপন নথি ফাঁস করে দিলি,
এটা শুধু হ্যাকিং না, এটা তো ক্ষমতা। এই দেশে তোর নাম এখন সবার মুখে মুখে, সবাই ঘোস্ট হ্যাকারকে ভয় পাচ্ছে। ফাহিম স্ক্রিনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমি ফাহিম নই, আমি এখন হ্যাকার কিং। আর এই ক্ষমতা আমাকে আমার বাপুর প্রতিশোধ দিচ্ছে। আপনারা শুধু দেখুন আমি কি করতে পারি। আমি দেখিয়ে দেব যাদের টাকার ক্ষমতা আছে তাদের পতন হতে পারে। এই দেশের কোনো দুর্নীতিবাজ আমার হাত থেকে বাঁচতে পারবে না। রানা কাছে এগিয়ে এসে বলে, ভাই শুধু দুর্নীতিবাজ না, এখন তো পুলিশও ওর পিছনে লেগেছে। ডিবিএস সাইবার ক্রাইম ইউনিট তো ওর আইপি অ্যাক্সেস আর ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করার চেষ্টা করছে। দেশের শীর্ষস্থানীয় গোয়েন্দারাও তো ওর নাম নিয়ে আলোচনা করছে। ওর নাম এখন তাদের মোস্ট ওয়ান্টেড লিস্টে চলে এসেছে। ফাহিম মুচকি হাসে, কিন্তু তার হাসি শীতল। পুলিশ? তারা আমাকে খুঁজে পাবে না। তারা এখনও জানে না তারা কার সাথে খেলা করছে। আমি তাদের চেয়ে 10 ধাপ এগিয়ে আছি। তারা যত খুঁজবে ততই আমার নাম আরও ছড়াবে। আমি চাই তারা আমাকে ভয় পাক। জনি স্ক্রিনে একটু সংবাদ চ্যানেল চালু করে। সেখানে ফাহিমের হ্যাকিং নিয়ে ব্রেকিং নিউজ দেখানো হচ্ছে। একজন সংবাদ পাঠক বলছে, দেশের ইতিহাসে এত বড় সাইবার হামলার ঘটনা আগে কখনো ঘটেনি। এই রহস্যময় হ্যাকার কিং কে তা নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। পুলিশ সর্বস্ব সতর্কতায় আছে। ফাহিম নিঃশ্বাস ফেলে, তার চোখে এক ধরনের উগ্র আত্মবিশ্বাস। তারা আমাকে ভয় পাবে মেহের, তুমিও ভয় পাবে। তোমরা আমাকে ক্ষেত বলেছিলে, এখন সেই ক্ষেতের নাম শুনলে তোমাদের বুক কেঁপে উঠবে। এদিকে ঢাকা কলেজের ক্যান্টিনে মেহির তার বন্ধু তৃষা আর নীলুর সাথে বসে আছে। তাদের মুখে কোনো হাসি নেই, এক ধরনের উদ্বেগ। ক্যান্টিনের টিভি স্ক্রিনে ব্রেকিং নিউজ চলছে, হ্যাকার কিংয়ের নতুন সাইবার হামলা এবং দেশের আর্থিক ক্ষেত্রে তোলপাড়। অন্যান্য ছাত্রছাত্রীরাও টিভির দিকে তাকিয়ে ফিসফিস করছে। তৃষা চিন্তিত মুখেই বলে, মেহে শুনছিস, এই হ্যাকার কিং নাকি গত রাতে দেশের একটা বড় টেলিকম কোম্পানির সার্ভার ডাউন করে দিয়েছে। কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে, সরকার পর্যন্ত হিমশিম খাচ্ছে। নীলু ভয় ভয় বলে, আমার তো গা ছমছম করছে। এই লোকটা কে? সে কি মানুষ নাকি কোনো এলিয়েন? তার নাম শুনলেই আমার বুক কেঁপে ওঠে। বাবাও কালকে বলছিল এই হ্যাকার যদি তাদের ব্যাংকের সার্ভার হ্যাক করে দেয় তাহলে সব শেষ হয়ে যাবে। মেহের ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে, তার অহংকারী ভাবটা কেটে গেছে। এসব কি হচ্ছে? আমার তো ভয় লাগছে। প্রথমে আমার ইনস্টাগ্রাম, তারপর আমার গুগল ড্রাইভ, এখন দেশের বড় বড় কোম্পানি। এই হ্যাকারটি কি আমাদের সবার জীবনকে নিয়ন্ত্রণ করতে চাইছে? ওর ক্ষমতাটা এত বেশি কি করে হলো? মেহেরের ফোন বেজে ওঠে। তার বাবা ফোন করেছেন। মেহের ফোন রিসিভ করে। হ্যাঁ বাবা, কি হয়েছে? মেহেরের বাবা ফোনে উত্তেজিত কণ্ঠে বলে, মেহের, তোকে কি বলবো জানি না। আমাদের মুনির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রধান সার্ভারে কেউ হামলা করেছে। এখনও পুরো সিস্টেমটা ডাউন। ওরা আমাদের সব ডেটা এনক্রিপ্ট করে ফেলেছে আর র্যানসামওয়্যার পাঠিয়েছে। ওরা নাকি 50 কোটি টাকা চাইছে, নইলে সব ডেটা মুছে দেবে। নিশ্চয়ই এই কাজ ওই হ্যাকার কিংই করেছে। মেহেরের হাত থেকে ফোনটা পড়ে যায়। তার চোখ কপালে উঠে যায়। সে বিশ্বাস করতে পারে না তাদের পরিবারেও এই বিপদ এসেছে। মেহের চিৎকার করে বলে, বাবা, আমাদের কোম্পানির সার্ভার হ্যাক হয়েছে, 50 কোটি টাকা। ওই হ্যাকার কিংকে ও কেন আমাদের টার্গেট করেছে? তৃষা আর নীলু হতবাক হয়ে মেহেরের দিকে তাকিয়ে থাকে। মেহেরের চোখে স্পষ্ট ভয়, এক ধরনের আতঙ্ক। সে বুঝতে পারছে এই হ্যাকার কোনো সাধারণ মানুষ নয়, তার ক্ষমতা কল্পনার অতীত। এদিকে ফাহিম তার হ্যাকার ল্যাবে বসে আছে। তার সামনে স্ক্রিনে মেহেরের বাবার ব্যবসা প্রতিষ্ঠান মুনির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হ্যাক করা সার্ভারের চিত্র ভেসে উঠেছে। রানসামওয়্যারের মেসেজ স্পষ্ট দেখা যাচ্ছে। ফাহিমের মুখে এক ধরনের শীতল হাসি, যেন সে নিজেরাই তৈরি করা একটি নাটকের অভিনয় দেখছে। মেহের, তোমার বাবা আমাকে ক্ষেত বলে অপমান করেছিল। তোমার বাবা আমাকে অপমান করে বলেছিলেন তোমার মতো ছেলেদের জন্য তো তাদের মতো সফল মানুষরা তৈরি হননি। মনে আছে মেহের, তোমার বাবা যখন কলেজের গেটে তোমাকে নামিয়ে দিয়েছিল আর আমাকে বলেছিলেন তোর মতো গরিব ছাত্রদের জন্য এই কলেজ নাও। এখন দেখো, সেই গরিব ছেলেটা তোমার বাবার সব কিছু এক নিমিষেই শেষ করে দিতে পারে। তার মনে পড়ে মেহেরের প্রেমপত্র ছেড়ে ফেলার দৃশ্য, বন্ধুদের বিদ্রুপ। এই ঘটনাগুলো তাকে আরও শক্তিশালী করে তোলে। আমি এই কাজটা কেন করলাম? শুধু টাকার জন্য না, এটা টাকার জন্য না, এটা তোমাদের শিক্ষা দেওয়ার জন্য মেহের।
তোমার পরিবার যে অহংকার করে সে অহংকার ভাঙার জন্য। তোমরা ভেবেছিলে আমি কিছু করতে পারবো না, আমি তোমাদের দেখিয়ে দেবো আরও অনেক কিছু বাকি আছে। সে তার সিস্টেম থেকে একটি নোটিফিকেশন পাঠায় মেহেরের বাবার কাছে, যেখানে লেখা থাকে, সময় শেষ, র্যানসম না দিলে সব ডেটা মুছে ফেলা হবে। মেহেরের ফোন বেজে ওঠে। সে ফাহিমের পাঠানো নোটিফিকেশন দেখে চমকে ওঠে। মেহের ফোনে তার বাবার সাথে কথা বলছে। বাবা, কি হয়েছে? নোটিফিকেশন কেন এলো? ওরা কি ডেটা মুছে দিচ্ছে? আমরা কি কিছু করতে পারছি না? মেহেরের বাবা ফোনে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, না মা, আমরা আর পারছি না। ওরা ডেটা মুছতে শুরু করেছে, আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। এই হ্যাকার আমাদের জীবন নষ্ট করে দিল। মেহের, আমি কি করব? মেহের ফোন কেটে দেয়। তার চোখে জল। সে বুঝতে পারে এই সাইবার হামলা নিছকই দুর্ঘটনা নয়, এটি তাদের পরিবারকে লক্ষ্য করে চালানো একটি হামলা। সে কাউকে বলতে পারছে না যে এই হ্যাকার তাদের টার্গেট করছে। তার মনে এক ধরনের অজানা ভয় কাজ করে। পরের দিন মেহের তার ল্যাপটপ নিয়ে কলেজ লাইব্রেরিতে বসে আছে। তার মুখে হতাশা, চোখে জল। সে ইন্টারনেটে হ্যাকার কিং নিয়ে সার্চ করছে, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। তার পাশে তৃষা, নীলু বসে আছে। তারাও চিন্তিত। তাদের সব হাসি খুশি মুখগুলো এখন গম্ভীর। মেহের কাঁপা কাঁপা গলায় বলে, আমার বাবার কোম্পানি প্রায় দেউলিয়া হতে চলেছে। সব ডেটা মুছে ফেলেছে হ্যাকাররা। আমাদের ব্যবসা এখন প্রায় বন্ধের মুখে। আমি বুঝতে পারছি না এই পরিস্থিতি থেকে বের হব কিভাবে। আমরা তো এই বিষয়ে কিচ্ছুই জানি না। এটা তো কোনো সিনেমার প্লট মনে হচ্ছে। মেহের, আমি জানি এটা কঠিন, কিন্তু তোর বাবা তো এত বড় ব্যবসায়ী, তিনি কি কিছু করতে পারছে না? পুলিশ বা গোয়েন্দা সংস্থা? পুলিশ কিছুই করতে পারছে না। তারা বলছে এই হ্যাকার এত স্মার্ট যে তাকে ট্র্যাক করা অসম্ভব। আমার বাবা তো পুরো ভেঙে পড়েছেন। তিনি তো এখন আর কথাই বলতে পারছেন না। এই হ্যাকারকে আমি খুঁজে বের করে ওর কাছে মাপ চাইব, যদি ও আমাকে ক্ষমা করে দেয়। মেহের, তুই কার কাছে মাপ চাইবি? তুই তো জানিসই না কে এই হ্যাকার। আর হ্যাকার কিং কেন তোর কথা শুনবে? সে তো দেশের সবচেয়ে ক্ষমতাধর হ্যাকার। আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এর পেছনে কোনো কারণ আছে। কেন আমাদের টার্গেট করলো? আমি অসহায়। আমার মনে হচ্ছে আমি এখন এই পৃথিবীর সবচেয়ে একা মেয়ে। আমি কখনো ভাবিনি আমি এভাবে ভেঙে পড়ব। আমার কাছে এখন কোনো সমাধান নেই। আমি কি করব? মেহের ল্যাপটপের স্ক্রিনে হাত রেখে চোখ বন্ধ করে। তার মুখটা এতটাই অসহায় দেখাচ্ছে যেন সে এক মুহূর্তে তার সব অহংকার হারিয়ে ফেলেছে। সে বুঝতে পারছে না এই পরিস্থিতি থেকে কিভাবে বের হবে। তার মনে শুধু একটাই প্রশ্ন, কে এই হ্যাকার? আর কেন সে আমাকে এভাবে ধ্বংস করছে? তার মনে এখন শুধুই ভয়, অসহায়ত্ব আর হতাশা। এদিকে ফাহিমের হ্যাকার ল্যাব। ফাহিম তার ল্যাপটপের সামনে বসে আছে। মেহেরের পরিবারের অবস্থা দেখে তার মুখে এক ধরনের তৃপ্তি, কিন্তু তার চোখে এক ধরনের ঠান্ডা শূন্যতা। তার চারপাশে স্ক্রিনগুলোতে বিভিন্ন দেশের সাইবার নিরাপত্তা দুর্বলতা দেখা যাচ্ছে। ফাহিম নিঃশ্বাস ফেলে, একাই কথা বলছে। মেহেরের পরিবারের অহংকার পেয়ে গেছে। এটা আমার প্রতিশোধের প্রথম ধাপ, কিন্তু এই পথটা এখন অনেক গভীরে চলে গেছে। আমি এখন শুধু মেহেরের প্রতিশোধ নিচ্ছি না, আমি যেন এই পুরো সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। বাবলু ভাই তার কাছে আসে। হ্যাকার কিং, তোর কাজ দেখে আমরা মুগ্ধ। তোর ক্ষমতা এখন দেশের সীমানা ছাড়িয়ে গেছে। রাশিয়া, চায়না আর কানাডা কিছু আন্ডারওয়ার্ল্ড গ্যাং তোর সাথে কাজ করতে চাইছে। তারা তোকে ডলার আর ক্রিপ্টোকারেন্সি দিতে প্রস্তুত। আমরা এখন আন্তর্জাতিক সাইবার ক্রাইম আর সিন্ডিকেটের অংশ। ফাহিম চেয়ার ঘুরিয়ে বাবলু ভাইয়ের দিকে তাকায়। আন্তর্জাতিক মানে আরও বড় ঝুঁকি? আমি তো শুধু প্রতিশোধ নিতে চেয়েছিলাম। এই পথটা থেকে কি আরও ফিরে আসা যাবে না? আমি তো এখন রক্ত দেখেছি। একজন নিরীহ লোক আমার সামনে মারা গেল, আর আমি কিছু করতে পারিনি। ফিরে আসা? একবার এই পথে পা রাখলে আর ফিরে আসার উপায় নেই হ্যাকার কিং। তুই এখন আমাদের দলের অংশ। তুই এখন একজন আন্তর্জাতিক অপরাধী। তোর নাম এখন শুধু বাংলাদেশের পুলিশ না, ইন্টারপোলের খাতাতেও চলে আসবে। এটা তোর নতুন জীবন। তোর এই ক্ষমতা এখন তোর নিয়ন্ত্রণে নেই, এটা আমাদের নিয়ন্ত্রণে। ফাহিম তার ল্যাপটপের দিকে তাকায়। তার জেদ তাকে সামনে নিয়ে যায়, কিন্তু তার মনে এক ধরনের অস্থিরতা কাজ করে। সে বুঝতে পারে সে তার প্রতিশোধের খেলায় আরও গভীরে প্রবেশ করেছে। এই পথ থেকে ফিরে আসা কঠিন। সে এখন শুধু একজন হ্যাকার নয়, সে অপরাধ জগতের এক অন্ধকার শক্তি। তার চোখে এখন প্রতিশোধের পাশাপাশি এক ধরনের ভয়ও দেখা যায়।
কারণ সে বুঝতে পারছে তার জীবনে এখন আর তার নিজের হাতেই নেই। তার এই নতুন সত্তা তাকে কোথায় নিয়ে যাবে তা নিজেও সে জানে না। এক সপ্তাহ পর ঢাকা কলেজের বিশাল অডিটোরিয়াম। কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। অডিটোরিয়ামের এক কোণে অন্ধকার প্রায় ফাহিম তার পরিচিত কালো হুডি পরে বসে আছে। সে এখন আগের চেয়ে অনেক স্মার্ট, তীক্ষ্ণ দৃষ্টি তার চারপাশের ভিড়ের দিকে। তার মুখে আত্মবিশ্বাসের ছাপ, কিন্তু চোখে এক ধরনের চাপা বিষণ্ণতা। সে দূর থেকে মঞ্চে পারফর্ম করা ছাত্রছাত্রীদের দেখছে। আমি এখানে কেন এলাম? এই কোলাহল, এই হাসাহাসি আমার এখন আর ভালো লাগে না। আমার জগৎ এখন অনেক অন্যরকম। হঠাৎ তার চোখ অডিটোরিয়ামের অন্য কোণে পড়ে মেহের আজ আর সেই অহংকারী ভঙ্গিতে নেই। তার পরনে সাধারণ একটি সালোয়ার কামিজ, মুখে মেকআপ নেই বললেই চলে। তার চোখগুলো কিছুটা ফোলা, মুখে এক ধরনের বিষণ্ণতা আর দুশ্চিন্তার ছাপ। সে একাই বসে আছে, তার পাশে তৃষা বা নীলু কেউ নেই। ফাহিম তাকে এক মুহূর্তের জন্য চিনতে পারে না। এই মেহের তার দেখা সেই অহংকারী কুইন মেহের নয়। মেহের, ও এখানে একা? ওর চোখে এত বিষণ্ণতা কেন? ওর বাবা তো প্রায় দেউলিয়া হয়ে গেছে, হয়তো সেই কারণেই, কিন্তু ওর মুখে তো কখনো এমন অসহায়তা দেখিনি। মেহের হঠাৎ ফাহিমের দিকে তাকায়, তাদের চোখাচোখি হয়। মেহের ফাহিমকে এক পলক দেখে চোখ সরিয়ে নেয়। ফাহিমের মুখে কোনো অভিব্যক্তি নেই, সে মেহেরকে দেখেও না দেখার ভান করে। দ্রুত তার চোখ ঘুরিয়ে নেয় মঞ্চের দিকে, কিন্তু তার মন মেহেরের দিকেই পড়ে থাকে। আমি এখন ওর সামনে যেতে পারবো না। ও আমাকে কি বলবে? আমি তো ওর এই অবস্থার জন্য দায়ী, কিন্তু ওর এই ভীষণ মুখ দেখে আমার ভেতরে কেন কষ্ট হচ্ছে। প্রতিশোধ তো সম্পূর্ণ হয়নি এখনও। কেন আমার মনে হচ্ছে আমি ভুল করেছি? তাকে কি আরও কষ্ট দেওয়া ঠিক হবে? মেহের আবারও একবার ফাহিমের দিকে তাকায়। ফাহিম তখন অন্যদিকে তাকিয়ে আছে। মেহেরের চোখে ফাহিমের প্রতি এক ধরনের কৌতূহল জাগে, কারণ ফাহিম এখন আর সেই পুরনো খ্যাত ছেলেটি নেই। সে কিছুটা বদলে গেছে। মেহেরের মনে পুরনো দিনের কথা ভেসে ওঠে। ফাহিমকে অপমান করার দৃশ্য তার মনে এক ধরনের অপরাধ বোধ কাজ করে। অডিটোরিয়ামের অনুষ্ঠান শেষ, ছাত্রছাত্রীরা হল থেকে বেরিয়ে যাচ্ছে। মেহের ধীরে ধীরে ফাহিমের দিকে এগিয়ে আসে। তার মনে এক ধরনের দ্বিধা, কিন্তু সে আজ কথা বলতে চায়। তার অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে। মেহের ফাহিমের সামনে দাঁড়িয়ে কিছুটা দ্বিধা নিয়ে বলে, ফাহিম, তুমি কেমন আছো? ফাহিম চমকে ওঠে। সে মেহেরকে উপেক্ষা করে চলে যেতে চেয়েছিল, কিন্তু মেহেরের অপ্রত্যাশিত ডাক তাকে থামিয়ে দেয়। সে মেহেরের দিকে তাকায়। আমি ভালো আছি, কিন্তু তুমি কেন আমার সাথে কথা বলছো? তোমার তো আমার মতো খ্যাত ছেলের সাথে কথা বলতে ভালো লাগে না। ফাহিমের এই কথায় মেহেরের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তার চোখে জল টলমল করে। মেহের আস্তে করে প্রায় ফিসফিস করে বলে, প্লিজ ফাহিম, এমন বলো না। আমি জানি আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম। আমি খুব অহংকারী ছিলাম। আমার বাবার টাকা আর আমার রূপের অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি ভুল করেছিলাম। আমি সেই দিন তোমাকে খুব কষ্ট দিয়েছিলাম। আমি তার জন্য সত্যি অনুতপ্ত। আমাকে ক্ষমা করে দাও। ফাহিম মেহেরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তার চোখে এক ধরনের অবিশ্বাস। ক্ষমা? তুমি আমার কাছে ক্ষমা চাইছো? যে মেহের আমাকে সবার সামনে অপমান করেছিল, আমার প্রেমপত্র ছিঁড়ে ফেলেছিল, সে আজ আমার কাছে ক্ষমা চাইছে? তোমার কি হয়েছে মেহের? তোমার বাবা দেউলিয়া হয়ে যাওয়ায় তোমার চোখ খুলছে নাকি? মেহের কান্না জড়ানো কণ্ঠে বলে, হ্যাঁ ফাহিম, আমার চোখ খুলেছে। আমার সব অহংকার চূর্ণ হয়ে গেছে। আমি বুঝতে পারছি আমার অহংকার আমাকে কত কিছু হারিয়েছে। আমার জীবনে এখন শুধু সমস্যা আর হতাশা। আমি আজ একা। আমার কোনো বন্ধু নেই, কেউ আমার পাশে নেই। আমি জানি না এই হ্যাকার কেন আমাদের টার্গেট করেছে, কিন্তু আমি বুঝতে পারছি আমার এই অবস্থার জন্য আমার অতীত কর্মই দায়ী। মেহের ফাহিমের দিকে হাত বাড়ান, তার চোখে জল। ফাহিম মেহেরের পরিবর্তন দেখে অবাক হয়। এই মেহের তার চেনা মেহের নয়। ফাহিমের মনে এক ধরনের দ্বন্দ্ব শুরু হয়। মেহেরের কথা শোনার পর ফাহিম কলেজ ক্যাম্পাসের একটি ফাঁকা স্থানে বসে আছে। তার মনে মেহেরের পরিবর্তন, তার কষ্ট, তার ক্ষমা চাওয়ার কথাগুলো ঘুরপাক খাচ্ছে। তার ভেতরের হ্যাকার কিং আর পুরনো খ্যাত ফাহিমের মধ্যে এক তীব্র দ্বন্দ্ব চলছে। ফাহিম মনে মনে অস্থির হয়ে পড়ে। মেহেরের চোখে এত কষ্ট, ও কি সত্যি বদলে গেছে? ও তো কখনো কারো কাছে মাথা নত করেনি। ওর ক্ষমা চাওয়াটা কি সত্যি, নাকি আমার সাথে কোনো নতুন খেলা খেলছে?
তার মনে পড়ে মেহেরের প্রেমপত্র ছিঁড়ে ফেলার দৃশ্য, তার মুখে সেই বিদ্রূপ। তারপর তার মনে পড়ে মেহেরের অসহায় চোখগুলো, তার কান্না। প্রতিশোধের আগুনটা যেন একটু হলেও নিভে আসছে। ফাহিম একাই কথা বলছে, তার কপাল কুঁচকে গেছে। আমি তো প্রতিশোধ নিতে চেয়েছিলাম, আমি ওর জীবনটাকে দুঃস্বপ্ন বানাতে চেয়েছিলাম। এখন যখন সেটাই হচ্ছে, আমার কেন ভালো লাগছে না? আমার ভেতরটা কেন এত অস্থির লাগছে? আমি কি ওকে এখনও ভালোবাসি? এই কি সেই প্রতিশোধ যা আমি এত কষ্ট করে অর্জন করেছি? সে তার ফোন বের করে, যেখানে বাবলু ভাইয়ের পাঠানো কিছু নতুন হ্যাকিং মেশিনের বিবরণ রয়েছে, আরও বড় ব্যাংক হ্যাক, আন্তর্জাতিক ডেটা চুরি। ফাহিম এসব দেখে, কিন্তু তার মন আর কাজ করতে চাইছে না। তার মন চাচ্ছে সে এক গোলক দাধায় আটকে গেছে। আমি তো এই অন্ধকার পথে এসেছিলাম প্রতিশোধের জন্য। এখন যখন প্রতিশোধ নিয়েছি, তখন কেন এই ভালোবাসা অনুভূতিগুলো ফিরে আসছে? আমি তো মেহেরকে ভুলে যেতে চেয়েছিলাম, কিন্তু ওর চোখের জল আমাকে দুর্বল করে দিচ্ছে। আমি কি এই পথে আর এগিয়ে যাব, নাকি থেমে যাব? মেহেরকে যে কষ্টগুলো দিয়েছি, সেগুলো কি যথেষ্ট নয়? ফাহিম হতাশ হয়ে তার মাথা নিচু করে। তার ভেতরের দ্বন্দ্ব তাকে অস্থির করে তোলে। তার মনে প্রতিশোধের আকাঙ্ক্ষা আর ভালোবাসার টানাপোড়েন শুরু হয়। সে জানে না কি করা উচিত। এই পরিস্থিতি তার জন্য নতুন। পরের দিন ঢাকা কলেজের কফি শপে মেহের ফাহিমের জন্য অপেক্ষা করছে। ফাহিম কপি হাতে নিয়ে তার কাছে আসে। মেহের তাকে দেখে উঠে দাঁড়ায়, তার মুখে এক ধরনের আশা। ফাহিম, ধন্যবাদ, তুমি আসলে। আমি জানি তুমি আমাকে সাহায্য করতে পারো। ফাহিম কফি কাপে চুমুক দিতে দিতে নিরুত্তাপ। সাহায্য? আমি? তুমি কেন এমনটা ভাবছো? মেহের আস্তে করে ফাহিমের চোখে চোখ রেখে বলে, আমার মনে হচ্ছে তুমি সেই রহস্যময় হ্যাকার। আমার বাবা যখন তোমার কথা বলেছিলেন, তোমার চোখের দিকে তাকিয়ে আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। সেই দিন তুমি যেভাবে আমাকে অপমান করার পর চলে গিয়েছিলে, তারপর আমার সব কিছু এভাবে উলটপালট হয়ে যাওয়া, এটা কি কাকতালীয়? তুমি কি হ্যাকার কে? ফাহিম চমকে ওঠে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তার চোখগুলো তীক্ষ্ণ হয়ে ওঠে। কি বলছো এসব? আমি? তুমি আমাকে খেত ফাহিম বলতে, আর এখন বলছো আমি হ্যাকার কিং? তুমি হয়তো দুশ্চিন্তায় ভুলভাল বলছো। মেহের কাঁপা কাঁপা হাতে ফাহিমের হাত ধরে। না ফাহিম, আমি ভুল বলছি না। আমি জানি এটা অবিশ্বাস শোনাচ্ছে, কিন্তু আমার মন বলছে তুমি। তোমার চোখে আমি সেই রাগ দেখেছি, সেই জেদ দেখেছি। আমি জানি আমি তোমার সাথে যা করেছিলাম তার ফল এটা। তুমি চাইলে আমাকে শাস্তি দিতে পারো, কিন্তু আমার পরিবারকে বাঁচাও প্লিজ। আমার বাবা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তার হার্ট অ্যাটাক হয়েছে, তিনি এখন আইসিইউতে আছেন। ফাহিম স্তব্ধ হয়ে যায়, তার মুখটা ফ্যাকাশে হয়ে ওঠে। মেহেরের বাবার এই অবস্থার কথা সে কল্পনাও করেনি। তার প্রতিশোধটা কি এত দূর করিয়েছে? মেহেরের চোখে জল। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু আমার বাবাকে বাঁচাও। আমাদের সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আমার এই অবস্থায় তুমি ছাড়া আর কেউ আমাকে সাহায্য করতে পারবে না। আমি তো অনেক খারাপ মেয়ে। প্লিজ প্লিজ ফাহিম, তুমি তো অন্তত খারাপ লোক নও। তোমার ভিতরে ভালো মানুষটাকে আমি চিনি। তবে আমি এসবের পেছনে নেই। ফাহিম মেহেরের দিকে তাকিয়ে থাকে। সে নিজেকে দূরে সরিয়ে রাখে। তার ভেতরের অনুভূতিগুলো তাকে অস্থির করে তোলে। সে বুঝতে পারে মেহেরের বাবার এই অবস্থার জন্য দায়ী সে। মেহের বুঝতে পারে এই রহস্যময় হ্যাকারই তাদের পরিবারের জন্য দায়ী, কিন্তু মেহেরের অনুরোধ তাকে দ্বিধায় ফেলে দেয়। আমার সময় হয়ে গেছে, আসি, ভালো থেকো। ফাহিম সেখান থেকে তার হ্যাকার ল্যাবে চলে আসে। তার সামনে খোলা আছে মুনির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ফাইলগুলো, যা সে হ্যাক করেছে। তার চোখে এক ধরনের শূন্যতা। মেহেরের বাবার অসুস্থতার খবর তার মনকে নাড়িয়ে দিয়েছে। তার মনে এক তীব্র টানাপোড়েন চলছে, প্রতিশোধ, অপরাধবোধ এবং মেহেরের প্রতি সেই পুরনো ভালোবাসা। আমি কি করলাম? আমার প্রতিশোধ কি একজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিল? আমি তো এইরকম পরিণতি চাইনি। মেহেরের চোখে সেই কষ্ট, সেই অসহায়ত্ব আমি আর দেখতে পারছি না। সে তার ফোন বের করে বাবলু ভাইয়ের সাথে কথা বলে। হ্যালো বাবুল ভাই, আমি মনির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের র্যানসমওয়্যার ডিক্রিপ্ট করতে চাই। আমি এই কাজটা আর চালিয়ে যেতে পারবো না। কি বলছিস হ্যাকার কিং? তুই পিছিয়ে যাবি? আমরা তো অনেক বড় ডিল ফাইনাল করেছি। এই কাজটা এখন তোর হাতে নেই। এটা আন্তর্জাতিক ডিল। তুই যদি পিছিয়ে যাস, তাহলে তোর জীবন শেষ করে দেব। আমি জানি কি বলছো। আমি পটা থেকে বের হতে চাই। আমি এই কাজটা করতে পারবো না।
একটা জীবন ঝুঁকির মুখে আমি এর অংশ হতে পারবো না। বাবলু ভাই রেগে ফোনটা কেটে দেয়। ফাহিম ফোনটা টেবিলে ছুঁড়ে ফেলে। তার মনে হয় সে ভুল পথে যাচ্ছে। এই আন্ডারওয়ার্ল্ডের জীবন তাকে ক্ষমতা দিলেও শান্তি দিচ্ছে না। তার মনেই মেহেরের মুখটা ভেসে ওঠে, তার কান্নার শব্দ কানে বাজে। ফাহিম দীর্ঘশ্বাস ফেলে। আমি কি সত্যি ভুল পথে চলে এসেছি? এই প্রতিশোধের আগুন আমাকে শান্তি দেবে ভেবেছিলাম, কিন্তু এটা তো আমাকে শুধু অন্ধকারে ঠেলে দিচ্ছে। মেহেরের সে হাসি, সে উজ্জ্বল চোখ, আমি কি তাকে ফিরিয়ে আনতে পারবো? আমি কি অন্ধকার জগৎ থেকে বের হতে পারবো? আমার ভেতরের মানুষটা কি এখনো বেঁচে আছে? ফাহিম স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। তার মনে এক তীব্র টানে পোড়েন চলছে। প্রতিশোধ না ভালোবাসা, অন্ধকার না আলো, সে জানে না কোন পথ তার জন্য সঠিক। এই মুহূর্তে তার সিদ্ধান্ত তার পুরো জীবনকে বদলে দিতে পারে। সে বুঝতে পারে তার জীবন এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। 2 দিন পর ঢাকা মেডিকেল কলেজের আইসিইউ ইউনিটের বাইরে মেহের বসে আছে। তার বাবা ভেতরে জীবন মৃত্যুর সাথে লড়ছেন। মেহের অসহায়ভাবে বসে আছে। ফাহিম করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে তাকে এগুচ্ছিল। মেহের দ্রুত তার দিকে এগিয়ে যায়। তার মনে এক ধরনের শেষ আশা। মেহের ফাহিমের সামনে এসে হাত জড়ো করে কাঁদতে কাঁদতে বলে, ফাহিম, তুমি এসেছো? আমি তোমাকে অনেক খুঁজেছি। প্লিজ ফাহিম, আমার বাবাকে বাঁচাও। ওনার এই অবস্থার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি জানি আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম, তোমাকে অপমান করেছিলাম। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি তার জন্য সত্যি অনুতপ্ত। ফাহিম, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমার পায়ে পড়ি। ফাহিম মেহেরের দিকে তাকায়। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তার চোখগুলো মেহেরের অসহায়ত্ব দেখে কিছুটা নরম হয়। তুমি আমার কাছে কি চাও মেহের? আমি কি করতে পারি? আমি তো একজন সাধারণ ছাত্র। মেহের জোর দিয়ে ফাহিমের হাত ধরে। না ফাহিম, তুমি সাধারণ নাও। আমি জানি তুমি সেই হ্যাকার কিং। আমার মন বলছে তোমার চোখের দিকে তাকালে আমি সেই শক্তি দেখতে পাই। তুমি তো আমার ইনস্টাগ্রাম হ্যাক করেছিলে, আমাদের কোম্পানির সার্ভার। প্লিজ ফাহিম, অস্বীকার করো না। আমার বাবা এখন মৃত্যুর সাথে লড়ছে। তুমি যদি চাও আমরা রাস্তায় বসে যাব। ফাহিম মেহেরের দিকে তাকিয়ে থাকে। মেহেরের আকুতি তাকে বিচলিত করে। আমি যদি সত্যি সেটা হয়ে থাকি, তাহলে তুমি আমার কাছে কেন সাহায্য চাইছো? আমি তো তোমার শত্রু। আমি তো তোমার পরিবারকে পথে বসিয়েছি। মেহের মাথা নাড়ে, তার কণ্ঠস্বর ভাঙা ভাঙা। না ফাহিম, তুমি আমার শত্রু নাও। আমি তোমার সাথে শত্রুতা করেছিলাম, তুমি তার প্রতিশোধ দিচ্ছ। আমি জানি, আমি তোমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি তুমি এই পরিস্থিতিটা চাওনি। তোমার ভিতরে ভালো মানুষটা এখনো আছে। প্লিজ ফাহিম, তুমি ছাড়া আর কেউ পারবে না। আমাদের সব ফাইল মুছে গেছে, সব ডেটা হারিয়ে গেছে। প্লিজ একবার চেষ্টা করো। আমার বাবা, তিনি যদি আর না থাকেন আমি কি করব? ফাহিম মেহেরের দিকে তাকিয়ে থাকে। তার মনের ভেতর এক তীব্র দ্বন্দ্ব শুরু হয়। ফাহিম হাসপাতাল থেকে বেরিয়ে একটি নির্জন জায়গায় বসে আছে। মেহেরের আকুতি, তার চোখের জল, সব কিছু তার মনে ঘুরপাক খাচ্ছে। সে ল্যাপটপ বের করে, কিন্তু তার মন আর কাজে বসছে না। তার মনে মেহেরের প্রতি এক ধরনের সহানুভূতি জন্ম নেয়। মেহেরের বাবা মৃত্যুর মুখে, আমার প্রতিশোধ কি একটা জীবন নিয়ে নেবে? আমি তো শুধু ওর অহংকার ভাঙতে চেয়েছিলাম, এমনটা তো চাইনি। তার মনে পড়ে মেহেরের প্রেমপত্র ছিঁড়ে ফেলার সেই দৃশ্য, তারপর মেহেরের বর্তমান অসহায় মুখটা। আমি যদি সত্যি হ্যাকার কিং হই, তাহলে কি আমি পরিস্থিতি ঠিক করতে পারবো না? আমি কি মেহেরকে সাহায্য করতে পারবো না? আমি তো তাকে এখনও ভালোবাসি। এই ক্ষমতা কি শুধু ধ্বংস করার জন্যই, নাকি কিছু ভালো কাজ করার জন্য ব্যবহার করা যায়? সে তার ফোন বের করে। বাবলু ভাইয়ের নাম্বার ডায়াল করতে গিয়েও থেমে যায়। সে মেহেরকে পরোক্ষভাবে সাহায্য করার কথা ভাবে। সে মুনির গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সার্ভারে আবার ঢোকার চেষ্টা করে। ফাহিম কিবোর্ডে হাত রাখে, তার চোখে নতুন এক দৃঢ়তা। অনেক হয়েছে। মেহের আমাকে যতটুকু কষ্ট দিয়েছিল তার থেকেও বেশি কষ্ট আমি দিয়ে দিয়েছি। আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে। আমি মেহেরকে সাহায্য করব, আমি ওর বাবাকে বাঁচাবো। ওই ছোট একটা অপমানের কারণে আমি কারোর জীবন নিয়ে খেলতে পারি না। এই ক্ষমতা আমি ভালো কাজের জন্য ব্যবহার করব। এটা আমার জন্য একটা পরীক্ষা। যদি আমি সত্যি হ্যাকার কিং হই, তাহলে আমাকে এই কাজটা করতেই হবে, কিন্তু বাবুল ভাই যেন কিছু জানতে না পারে। এটা আমার আর মেহেরের মাঝের একটা যুদ্ধ। এদিকে পুলিশ হেডকোয়ার্টার্সের সাইবার ক্রাইম ইউনিটের কন্ট্রোল রুম। এসি রফিক এবং তার দল কম্পিউটারের সামনে বসে আছে। তাদের সামনে একটি বড় স্ক্রিনে হ্যাকিংয়ের প্যাটার্নগুলোর বিশ্লেষণ করা হচ্ছে। এসি
রফিক গম্ভীর কণ্ঠে বলে, আমরা এখনো হ্যাকার কিংয়ের কোনো হদিশ পাইনি। সে যেন বাতাসে মিশে আছে। দেশের বড় বড় কোম্পানি, ব্যাংক, এমনকি সরকারি ডেটাবেজও সে হ্যাক করছে। সে এখন দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। সাব ইন্সপেক্টর হাসান বলেন, স্যার, আমরাও ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করার চেষ্টা করছি। ওর হ্যাকিং পার্টনার খুব জটিল। সে প্রায় সময়ের ডার্ক ওয়েব ব্যবহার করে আর তার আইপি অ্যাড্রেস বারবার পরিবর্তন করে। মনে হচ্ছে সে কোনো আন্তর্জাতিক সিন্ডিকেটের সাথে জড়িত। তার সর্বশ্রেষ্ঠ টার্গেট ছিল মনির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। মনির গ্রুপ? আশ্চর্য। এই হ্যাকারের উদ্দেশ্য কি? শুধু টাকা নাকি অন্য কিছু? ওর গতিবিধি পর্যবেক্ষণ করো। দেশের প্রতিটি ইউনিভার্সিটি, প্রতিটি টেকনোলজি কলেজ, সব জায়গায় নজর রাখো। এই হ্যাকার হয়তো তাদের মধ্যেই একজন। আমরা সন্দেহজনক সব আইপি অ্যাড্রেসে নজর রাখছি। তাদের স্ক্রিনে একটি গ্রাফ ভেসে ওঠে, যেখানে ফাহিমের কম্পিউটার থেকে আসা কিছু সন্দেহজনক সিগন্যাল দেখানো হচ্ছে। পুলিশ বুঝতে পারছে না ফাহিমই সেই হ্যাকার কিং। তারা শুধু সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করছে। আমরা ওকে ছাড়বো না। সে দেশের যত বড় হ্যাকারই হোক না কেন, তাকে আমরা ধরবই। তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করো। তোমাদের কাছে কোনো ক্লু এলে সাথে সাথে আমাকে জানাও। এদিকে ফাহিমের হ্যাকার ল্যাবের বাবলু ভাই তার দল নিয়ে প্রবেশ করে। তাদের মুখে এক ধরনের হুমকি। ফাহিম তখনও মেহেরের বাবার কোম্পানির ডেটা উদ্ধারের চেষ্টা করছে। বাবলু ভাই কর্কশ স্বরে বলে, হ্যাকার কিং, তুই আমাদের ফোন ধরছিস না কেন? আমরা তোর জন্য অপেক্ষা করছি। আমাদের ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা তোর জন্য বসে আছে। তুই কি জানিস আমরা কত বড় ডিল হাতছাড়া করছি তোর জন্য? আমি অনেকটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ফাহিম ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে নিরুত্তাপ কণ্ঠে বলে, আমি অনেকটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। বাবলু ভাই ফাহিমের ল্যাপটপের দিকে তাকিয়ে তার স্ক্রিনে মুনির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ফাইল দেখে বলে, এইটা কি? তুই কি আমাদের অজান্তেই এই কোম্পানির ডেটা রিকভার করার চেষ্টা করছিস? তুই তো জানিস এই কোম্পানি আমাদের হাতেই থাকবে। আমরা ওদের কাছ থেকে মোটা টাকা আদায় করব। আমি এই কাজটা করতে পারবো না। ওদের কাছে টাকা নেই, আর আমি কোনো নিরাপদ মানুষকে কষ্ট দিতে চাই না। এটা আমার কাজের অংশ নয়। বাবলু ভাই ফাহিমের কলার ধরে, রাগে চোখ লাল হয়ে গেছে। তোর কাজের অংশ নয়? তুই ভুলে গেছিস তুই কে? তুই এখন আমাদের গ্যাংয়ের অংশ। আমাদের নির্দেশ তোকে মানতেই হবে। তুই যদি আমাদের কথা না শুনিস তাহলে তোর পরিণতি খুব খারাপ হবে। আমরা তোকে এই আন্ডারওয়ার্ল্ড থেকে বের হতে দেব না। তোর জীবন এখন ঝুঁকির মুখে। বাবলু ভাই ফাহিমকে ছেড়ে দেয়। সে বুঝতে পারে ফাহিমকে নিয়ন্ত্রণ করা সহজ হবে না। কয়েকদিন পর মেহেরের বাবা সুস্থ হয়ে ওঠেন। যদিও কোম্পানি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি, ফাহিম রাতের পর রাত জেগে মেহেরের বাবার কোম্পানির ডেটা সফলভাবে পুনরুদ্ধার করছে। মেহের এই বিষয়টি জানে না। ফাহিম আর মেহের কলেজ ক্যাম্পাসের একটি ফাঁকা বেঞ্চে বসে আছে। মেহেরের মুখে বিষণ্ণতা কেটে গিয়ে এক ধরনের শান্তি দেখা যাচ্ছে। মেহের ফাহিমের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা নিয়ে বলে, ফাহিম, আমি জানি না কি হয়েছে, কিন্তু হঠাৎ করে আমাদের কোম্পানির সব ডেটা ফিরে এসেছে। মনে হচ্ছে যেন কোনো জাদুর কাঠি কাজ করেছে। আমার বাবা সুস্থ হয়ে উঠেছে। আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। তুমি সেই দিন আমার পাশে ছিলে, যখন কেউ ছিল না। ফাহিম মেহেরের দিকে তাকায়, মুখে মৃদু হাসি। আমি তো কিছুই করিনি, হয়তো আল্লাহ তোমাদের সাহায্য করেছে। মেহের আস্তে করে ফাহিমের হাত ধরে। না ফাহিম, আমি জানি তুমি কিছু করেছো। আমার মন বলছে তুমি সেই ব্যক্তি। তুমি হয়তো আমাকে বলতে চাইছো না, কিন্তু আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। জানো, আমি এখন তোমার মধ্যে সেই পুরনো ফাহিমকে দেখতে পাই, যাকে আমি সেই দিন চিনতে পারিনি। তুমি এত ভালো, আর আমি কি খারাপ ব্যবহারই না করেছিলাম তোমার সাথে। ফাহিম মেহেরের হাতের দিকে তাকায়। তার মনে হয় এই স্পর্শটাই সে এতদিন ধরে খুঁজছিল। মেহেরের চোখে এখন অহংকার নেই, আছে শ্রদ্ধা আর ভালোবাসা। ফাহিমের মনে সে পুরনো ভালোবাসা আবারও জেগে ওঠে। ফাহিম আস্তে করে মেহেরের দিকে তাকিয়ে বলে, তুমি যখন আমাকে খেয়াল বলেছিলে তখন খুব কষ্ট হয়েছিল, কিন্তু আজ তোমার এই কথাগুলো শুনে আমার মনে হচ্ছে সব কষ্ট ভুলে যেতে পারি। তুমি খুব বদলে গেছো মেহের। হ্যাঁ ফাহিম, আমি বদলে গেছি। আমি ভুল করেছিলাম। আমি বুঝতে পারছি জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস টাকা বা অহংকার নয়, মানুষের ভালোবাসা আর সম্পর্ক। আমি জানি না তুমি আমাকে ক্ষমা করতে পারবে কি না, কিন্তু
আমি তোমার পাশে থাকতে চাই। আমি কি তোমার বন্ধু হতে পারি? ফাহিম মেহেরের দিকে তাকায়। তার চোখে ভালোবাসার এক ঝলক দেখা যায়। তাদের মধ্যে কিছু নরম মুহূর্ত তৈরি হয়। ফাহিম বুঝতে পারে সে মেহেরকে ভালোবাসে, কিন্তু তার মাথার পেছনে বাবলু ভাইয়ের হুমকি আর পুলিশের নজর ঘোরপাক খাচ্ছে। সে জানে এই সম্পর্কটা তার জন্য আরও বিপদ নিয়ে আসতে পারে। ফাহিমের গোপন হ্যাকার ল্যাপটপের নীল আলোতে তার মুখটা দেখা যাচ্ছে। তার চোখে গভীর মনোযোগ। সে এক হাতে কফি কাপ ধরে অন্য হাতে দ্রুত কিবোর্ড চালাচ্ছে। স্ক্রিনে মেহেরের বাবার কোম্পানি মুনির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ফিনান্সিয়াল ডেটাবেস খোলা। বাবলু ভাইয়ের চাপ সত্ত্বেও ফাহিম গোপনে মেহেরের পরিবারকে হ্যাকার কিংয়ের পরবর্তী হামলা থেকে রক্ষা করার চেষ্টা করছে। সে জানে এই কাজটা ধরা পড়লে তার জীবন ঝুঁকির মুখে পড়বে। বাবুল ভাই ভেবেছিল আমি ওদের সব ডেটা মুছে ফেলবো, কিন্তু আমি সেটা হতে দেব না। মেহেরের বাবা যে ক্ষতিটুকু হয়েছে তা পূরণ করা সম্ভব না হলেও আরও বড় ক্ষতি হতে দেব না। সে মুনির গ্রুপের ফ্যাক্টরির জন্য আসা একটি শিপমেন্টের অর্ডার হ্যাক করে। সেই অর্ডারটি বাবলু ভাইয়ের গ্যাংয়ের পক্ষ থেকে আসছিল, যা কোম্পানির জন্য আরও বড় ক্ষতির কারণ হতো। ফাহিম সেই অর্ডারটি ঘুরিয়ে দেয় এবং মেহেরের বাবাকে না জানিয়ে কোম্পানির কিছু ক্ষতিগ্রস্ত সার্ভার পুনরুদ্ধার করে। এর ফলে কোম্পানির ক্ষতি কমে আসে। এই কাজগুলো আমাকে গোপনে করতে হবে। যদি বাবুল ভাই জানতে পারে তাহলে আমি শেষ। কিন্তু মেহেরের মুখটা আমার চোখের সামনে ভাসে। ওকে আর কাঁদতে দেখতে চাই না। বাবলু ভাইয়ের গ্যাংয়ের পক্ষ থেকে নতুন করে তাদের সার্ভারে হামলা করার চেষ্টা করা হয়, কিন্তু ফাহিম সেই হামলা ঠেকিয়ে দেয়। সে তাদের অজান্তে সিকিউরিটি সিস্টেম আরও জোরদার করে। মেহেরের বাবার কোম্পানিতে নিয়মিতভাবে যে ছোটোখাটো সাইবার অ্যাটাকগুলো হচ্ছিল সেগুলো ধীরে ধীরে কমে আসে। আমার এই কাজের জন্য হয়তো আমি ধরা পড়ে যাব, কিন্তু মেহেরের জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে রাজি। আমার প্রতিশোধের আগুনটা ধীরে ধীরে নিভে যাচ্ছে, তার জায়গায় ভালোবাসা জন্ম নিচ্ছে। এদিকে মেহেরের বাড়িতে তার বাবার অফিস রুম। মেহের তার বাবার সাথে কম্পিউটারের সামনে বসে আছে। তার বাবা এখনও পুরোপুরি সুস্থ নন, কিন্তু তার মুখে এক ধরনের স্বস্তি। তার কোম্পানি ধীরে ধীরে ক্ষতির পরিমাণ কাটিয়ে উঠেছে। মেহেরের বাবা মেহেরের দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলেন, জানিস মেহের, আশ্চর্য একটা ব্যাপার, যে হ্যাকার আমাদের সব কিছু শেষ করে দিচ্ছিল সে এখন চুপ। গত এক সপ্তাহ ধরে কোনো নতুন সাইবার অ্যাটাক হয়নি, বরং আমাদের কিছু পুরনো ডেটা ফিরে এসেছে যা আমরা হারিয়েই ফেলেছিলাম। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি আমাদের সাহায্য করছে। সত্যি বাবা? তার মানে হ্যাকার কি আমাদের ছেড়ে দিয়েছে? কিন্তু কেন? হঠাৎ করে কেন সে চুপ হয়ে গেল? আর আমাদের ডেটা ফিরে এলো কিভাবে? মেহেরের মনে ফাহিমের মুখটা ভেসে ওঠে। ফাহিমের সেই দিনের কথাগুলো, যখন সে মেহেরের কাছে বলেছিল, আমি তো কিছুই করিনি, হয়তো আল্লাহ তোমাদের সাহায্য করেছেন। মেহেরের মনে ফাহিম সম্পর্কে এক ধরনের সন্দেহ তৈরি হয়। তার মনে হয় এই সব কিছু ফাহিমেরই কাজ। আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই তাহলে সঠিক। ফাহিমই তাহলে সেই হ্যাকার কিং। এদিকে বাবলু ভাইয়ের গোপন আড্ডাখানা। বাবলু ভাই, রানা এবং জনি বসে আছে। তাদের মুখে রাগ আর হতাশা। ফাহিমকে তারা খুঁজে পাচ্ছে না, আর তাদের ক্লায়েন্টদের কাজও থমকে আছে। বাবলু ভাই রাগে গর্জন করে বলে, ওই হারামজাদা হ্যাকার কিং গেল কোথায়? সে আমাদের ফোন ধরছে না, আমাদের কাজও করছে না। মুনির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সার্ভার সে পুরোপুরি ডিলিট করেনি। আমি জানি সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, সে আমাদের ধোঁকা দিচ্ছে। ভাই, আমরা ওকে খুঁজে পাচ্ছি না। ও সব ডিজিটাল ট্র্যাক মুছে ফেলেছে। মনে হচ্ছে সে আমাদের থেকে পালিয়ে বেড়াচ্ছে। আমরা ওকে বিশ্বাস করে ভুল করেছি। ভাই, আমার মনে হয় সে আমাদের জায়গাটা দখল করতে চাইছে। ওর নাম ছড়িয়ে পড়েছে, আন্তর্জাতিক ক্লায়েন্টরাও ওর খোঁজ করছে। সে হয়তো আমাদের বাদ দিয়ে নিজেই ব্যবসা শুরু করতে চাইছে। বাবলু ভাই টেবিলের সজোরে আঘাত করে। না, আমি তা হতে দেব না। বাবলু ভাইয়ের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে না। সে যদি আমাদের থেকে পালিয়ে যায় তাহলে তার জীবন শেষ করে দেব। আমি হ্যাকার কিং, এর জায়গাটা দখল করব। এই সাম্রাজ্য আমার। জনি ও রানা ফাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তারা চায় হ্যাকার কিংয়ের জায়গাটা দখল করতে। বাবলু ভাইয়ের নির্দেশে তারা ফাহিমকে খোঁজা শুরু করে এবং তাকে ফাঁসানোর জন্য নতুন পরিকল্পনা করে। তাদের চোখে লোভ আর প্রতিশোধের আগুন। তারা ফাহিমকে আন্ডারওয়াল থেকে সরাতে বদ্ধপরিকর। ওদিকে পুলিশ হেডকোয়ার্টার্সের সাইবার ক্রাইম ইউনিটের কন্ট্রোল রুম। এসি রফিক এবং তার দল ল্যাপটপের সামনে বসে আছে। তাদের মুখে এক ধরনের উত্তেজনা। তারা হ্যাকার কিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। এসি রফিক তার টিমকে উদ্দেশ্য করে উত্তেজিত কণ্ঠে বললে, গুড নিউজ,
আমরা হ্যাকার কিংয়ের কিছু দুর্বলতা খুঁজে পেয়েছে। তার কিছু পুরনো সার্ভার যা সে খুব কম ব্যবহার করত, সেইগুলো থেকে কিছু আর্লি স্টেজ লগিং ডেটা পেয়েছে। মনে হচ্ছে সে প্রথম দিকে খুব বেশি সাবধান ছিল না। সাব ইন্সপেক্টর হাসান স্ক্রিনে একটি ম্যাপ দেখিয়ে বলে, স্যার, ওর কিছু পুরনো লাইগন অ্যাক্টিভিটি ঢাকা কলেজের কাছাকাছি একটি আইপি অ্যাড্রেস থেকে দেখা যাচ্ছে। আর তার কিছু ব্যক্তিগত ডেটা যা সে মুছে ফেলেনি, সেখানে তার পুরনো নাম ফাহিম লেখা আছে। এটা কি আমাদের পুরনো টার্গেট? এসি রফিক চমকে ওঠে। তারা ফাহিমের পুরনো ফাইলগুলো খতিয়ে দেখা শুরু করে। ফাহিমের কলেজের ভর্তির কাগজপত্র, তার নাম, বাবার নাম, ঠিকানা সহ সব তথ্য তাদের স্ক্রিনে ভেসে ওঠে। এসি রফিক আশ্চর্য হয়ে বলে, ফাহিম একজন সাধারণ কলেজের ছাত্র, এ তো অবিশ্বাস্য। এই ছেলেটা এত বড় হ্যাকার কিং। তার মানে আমাদের বহু আকাঙ্ক্ষিত হ্যাকার কিং আমাদের চোখের সামনেই ছিল। স্যার, তার মানে সে কলেজেই আছে। আমরা এতদিন ধরে তাকে বাইরে খুঁজছিলাম। তার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করুন। সে এখন কোথায় আছে, কি করছে, আমরা তাকে ধরার খুব কাছাকাছি চলে এসেছি। পুলিশ বুঝতে পারে তাদের বহু আকাঙ্ক্ষিত হ্যাকার কিং তাদেরই নাগালে। তারা ফাহিমকে ধরার জন্য জাল বিস্তার করা শুরু করে। ফাহিম এখন শুধু আন্ডারওয়ার্ল্ডের গ্যাংয়ের নজরেই নয়, পুলিশের নজরেও চলে আসে। তার বিপদ আরও ঘনীভূত হয়। পরের দিন ঢাকা কলেজের একটি নির্জন করিডোর। মেহের ফাহিমের জন্য অপেক্ষা করছে। ফাহিম এলে মেহের তার কাছে এগিয়ে যায়। তাদের মধ্যে এক ধরনের মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছে, যা ফাহিমের জন্য একটি কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। মেহের ফাহিমের দিকে তাকিয়ে মুখে মৃদু হাসি এনে বলে, ফাহিম, আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। আমার বাবার কোম্পানি ধীরে ধীরে ঠিক হয়ে উঠছে। আমি জানি না তুমি কিভাবে সাহায্য করেছো, কিন্তু আমি তোমার কাছে কৃতজ্ঞ। ফাহিম মুচকি হেসে, আমি তো কিছুই করিনি মেহের, ভাগ্য হয়তো তোমাদের সাহায্য করেছে। মেহের ফাহিমের হাত ধরে, না ফাহিম, আমি জানি তুমিই কিছু করেছো। আমার মন বলছে তুমি সেই ব্যক্তি। আর আমি তোমার কাছাকাছি আসতে শুরু করেছি। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে। তোমার মধ্যে আমি এমন কিছু খুঁজে পেয়েছি যা আমি আগে কখনো দেখিনি। ফাহিম মেহেরের দিকে তাকায়। তার চোখে এক ধরনের ভালোবাসা। সে বুঝতে পারে মেহেরকে সে আসলেই ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা তার জন্য এক কঠিন পরীক্ষা। কারণ সে মেহেরকে ভালোবাসলেও তার পরিচয় লুকানো। তার অপরাধী জীবন এবং তার গ্যাংয়ের চাপ তাকে প্রতি মুহূর্তে সতর্ক করছে। ফাহিম মনে মনে বলে, আমি ওকে ভালোবাসি, কিন্তু আমি ওকে সত্যিটা বলতে পারবো না। সে সব জানলেও আমি নিজে সেটা স্বীকার করতে পারবো না। এর আগেও বন্ধুত্বের কথা বলেছিলাম, তুমি কোনো উত্তর দাওনি। আবার বলছি ফাহিম, তুমি কি আমার বন্ধু হবে? আমরা একসাথে অনেক কিছু করতে পারি। আমি তোমার পাশে থাকতে চাই। ফাহিম দীর্ঘশ্বাস ফেলে। মেহেরের দিকে তাকিয়ে বলে, আমি তোমার বন্ধু, কিন্তু আমার জীবনটা খুব জটিল মেহের, তুমি হয়তো বুঝবে না। মেহের ফাহিমের মুখের দিকে তাকিয়ে বলে, আমি তোমার জটিল জীবনটা বুঝতে চাই ফাহিম। আমাকে সুযোগ দাও, আমার মনে হয় আমি তোমাকে বুঝতে পারবো। ফাহিম মেহেরের দিকে তাকায়। তার মনে হয় এই সম্পর্কটা তাকে নতুন এক জীবনে ফিরিয়ে আনতে পারে, কিন্তু তার আন্ডারওয়ার্ল্ডের জীবন তাকে তাড়া করছে। সে জানে এই ভালোবাসা তার জন্য নতুন বিপদ নিয়ে আসবে। তার মনে ভালোবাসার পাশাপাশি ভয়ও কাজ করে। তার জীবনে এক কঠিন পরীক্ষা শুরু হয়েছে। রাতে ফাহিমের ছোট অন্ধকার রুম। ল্যাপটপের আলোয় তার মুখটা দেখা যাচ্ছে। সেটি আন্তর্জাতিক সাইবার ক্রাইম গ্যাংয়ের সার্ভারে প্রবেশ করার চেষ্টা করছে, যারা বাবলু ভাইয়ের গ্যাংয়ের সঙ্গে সম্পর্কিত। তার মনে মেহেরের জন্য কাজ করার একটা জেদ কাজ করছে। হঠাৎ তার দরজায় সজোরে করাঘাত হয়। ফাহিম চমকে ওঠে। কে এলো এত রাতে? বাবুল ভাইয়ের লোক নাকি পুলিশ? বাইরে থেকে এসি রফিকের কণ্ঠ শোনা যায়। ফাহিম, দরজা খোলো, আমরা পুলিশ। তোমার বাড়ি চারপাশ থেকে ঘিরে ফেলেছে, পালানোর কোনো রাস্তা নেই। ফাহিম হতবাক হয়ে যায়। সে জানতো পুলিশ তার পিছু নিয়েছে, কিন্তু এত দ্রুত তারা তার ঠিকানা খুঁজে পাবে সেটা সে ভাবতেই পারেনি। সে দ্রুত ল্যাপটপের সব ডেটা মুছে ফেলার চেষ্টা করে। ঠিক তখনই তার ঘরের পেছনের জানলা দিয়ে বাবলু ভাই, রানা ও জনি প্রবেশ করে। তাদের হাতে অস্ত্র। বাবলু ভাই দ্রুত হাসি হেসে বলে, আরে হ্যাকার কিং, তুই এখানে লুকিয়ে আছিস? আমরা তোকে সব জায়গায় খুঁজেছি। ভেবেছিস আমাদের ফাঁকি দিতে পারবি? তুই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। এবার তোর খেলা শেষ। ফাহিম তাদের দেখে চমকে গিয়ে ল্যাপটপটা আড়াল করে নেয়। তোমরা এখানে কি করছো? তোমাদের সাহস হয় কি করে আমার ঘরে ঢোকার? রানা অস্ত্র উঁচিয়ে বলে,
আমাদের সাহস, আমরা তো জীবন নিয়ে নেব। তুই আমাদের অর্ডার মানিসনি, আমাদের থেকে পালিয়ে বেড়াচ্ছিলি। এখন তোর কি হবে? বাইরে পুলিশের পায়ের শব্দ আরও স্পষ্ট হয়। বাবলু ভাইয়েরা বুঝতে পারে তারা ফাঁদে পড়েছে। জনি বলে, ভাই পুলিশ এসে গেছে, আমরা এখন কি করব? বাবলু ভাই ফাহিমের দিকে তাকিয়ে বলে, এইটা তোর খেলা। আমরা জানি তুইও পুলিশকে খবর দিয়েছিস, কিন্তু তুই একা বাঁচতে পারবি না। ফাহিম বুঝতে পারে পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ। সে একপাশে পুলিশ, অন্য পাশে গ্যাংয়ের হাতে ধরা পড়েছে। তার জীবন এখন ঝুঁকির মুখে। ফাহিমের বাড়ির পিছনে সরু গলি। ফাহিম বাবলু ভাইদের সাথে ধস্তাধস্তি করে জানালা দিয়ে লাফিয়ে পালায়। পুলিশ বাড়ির সামনে থেকে ভেতরে প্রবেশ করতে শুরু করেছে। ফাহিম দ্রুত দৌড়াতে শুরু করে। হঠাৎ একটি মোড়ে মেহেরের সাথে ধাক্কা লাগে। মেহের সম্ভবত ফাহিমকে দেখতে এসেছিল। মেহের আশ্চর্য হয়ে বলে, ফাহিম, তুমি এখানে এত রাতে এভাবে দৌড়াচ্ছ কেন? কি হয়েছে? ঠিক তখনই বাবলু ভাই, রানা ও জনি পেছন থেকে ধাওয়া করে আসে। তাদের চোখে ফাহিমকে ধরার দৃঢ় সংকল্প। তারা মেহেরকে দেখে থমকে যায়। বাবলু ভাই চিৎকার করে বলে, দাঁড়া হ্যাকার কিং, তুই কোথায় পালাচ্ছিস? তোকে আমরা ছাড়বো না। মেহের হতবাক হয়ে যায়। তার চোখ কপালে উঠে যায়। হ্যাকার কি? ফাহিম, এটা কি সত্যি? সে ফাহিমের দিকে তাকায়। ফাহিমের চোখে এক ধরনের অসহায়ত্ব, আর তার মুখে সে পুরনো ভয়ের ছাপ। পুলিশ সাইরেন বাজাতে বাজাতে তাদের কাছাকাছি চলে আসে। এসি রফিক দৌড়াতে দৌড়াতে হ্যান্ড মাইকে বলে, ফাহিম, তুমি চারপাশ থেকে ঘেরাও, আত্মসমর্পণ করো। তুমিই হ্যাকার কিং, আমরা সব জেনে গেছি। মেহেরের হাত থেকে তার পার্সটা পড়ে যায়। তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তার চোখেও অবিশ্বাস। তার সেই অবহেলিত খ্যাত ফাহিমি এই ভয়ঙ্কর হ্যাকার কিং, যে তার পরিবারের সব কিছু ধ্বংস করে দিয়েছিল। তার মনের ভেতরে এক তীব্র ঝড় বয়ে যায়। মেহের কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ফাহিম, তুমি সেই হ্যাকার কিং? তোমার উপর বারবার আমি সন্দেহ করেছিলাম, আর সেটা সত্যি হলো। তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছিলে। তুমি আমার বাবার এই অবস্থার জন্য দায়ী ছিলে। ফাহিম মেহেরের দিকে তাকায়। তার চোখে জল টলমল করে। সে সত্যটা অস্বীকার করতে পারে না। তার গোপন পরিচয় মেহেরের সামনে প্রকাশ হয়ে যায়। তার জীবনে এই রুদ্ধশ্বাস মুহূর্তে সে আর মেহেরের কাছ থেকে লুকাতে পারে না। হ্যাঁ মেহের, আমি সেই হ্যাকার কিং। আমি তোমার পরিবারকে বিপদে ফেলেছিলাম। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু আমি এখন সব কিছু ঠিক করতে চাই। তুমি আমাকে ভুল বুঝো না। মেহেরের চোখ বড় বড় হয়ে যায়। সে ফাহিমের দিকে তাকিয়ে থাকে। তার মুখে অবিশ্বাস্য এক অভিব্যক্তি। তার সেই অবহেলিত খ্যাত ফাহিমি এই ভয়ঙ্কর হ্যাকার কিং, যে পুরো দেশের সাইবার নিরাপত্তা ভেঙে দিচ্ছে। পুলিশ আর গ্যাং ফাহিমকে ঘিরে ধরেছে। মেহের তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে। তার মনের ভেতর এক তীব্র ঝড় বয়ে যাচ্ছে। তার অতীতের সব ভুল এক মুহূর্তে তার চোখের সামনে ভেসে ওঠে। ফাহিমকে অপমান করা, তার প্রেমপত্র ছিঁড়ে ফেলা, তাকে খ্যাত বলা, সব। মেহের চিৎকার করেন, তার চোখে জল। না, তোমরা ওকে ধরতে পারবে না। ফাহিম, দৌড়াও দৌড়াও ফাহিম। বাবলু ভাই এগিয়ে আসে মেহেরকে ধরতে। সরিয়ে দে এই মেয়েটাকে, ও আমাদের পথের কাঁটা। মেহের বাবলু ভাইকে ধাক্কা দিয়ে ফাহিমের সামনে দাঁড়িয়ে বলে, আমি জানি তুমি কে ফাহিম, আমি জানি তুমি সেই হ্যাকার কিং, কিন্তু আমি বিশ্বাস করি তুমি একজন ভালো মানুষ। তুমি আমাকে ক্ষমা করেছো। আমি তোমাকে সেই দিন ভুল বুঝেছিলাম। আমি তোমার সব কষ্টের কারণ। আমার সাথে যা যা করেছো আমি কিচ্ছু মনে করিনি। আমি বুঝতে পারছি তুমি আমার উপর প্রতিশোধ নিয়েছিলে, আর আমি এটা প্রাপ্য ছিলাম। মেহের ফাহিমের দিকে তাকায়। তার চোখে ভয়, কষ্ট আর ভালোবাসা একসাথে ফুটে ওঠে। সে ফাহিমকে বাঁচাতে চায়। মেহের পুলিশের দিকে ঘুরে চিৎকার করে বলে, আপনারা ওকে ধরতে পারবেন না। ও কোনো অপরাধী নয়। ও যা করেছে তার পিছনে একটা কারণ আছে। ওর কথা শুনুন। এসি রফিক পুলিশ সদস্যদের নির্দেশ দেয়, মেয়েটাকে সরিয়ে দাও, হ্যাকার কিংকে ধরো, সে দেশের সবচেয়ে বড় অপরাধী। পুলিশ ফাহিমকে ধরতে এগিয়ে আসে। মেহের ফাহিমের সামনে গিয়ে দাঁড়ায় তাকে রক্ষা করার জন্য। তার এই পদক্ষেপ ফাহিমকে হতবাক করে দেয়। মেহের তার অতীতের ভুলের জন্য অনুতপ্ত হয়ে ফাহিমকে বাঁচানোর চেষ্টা করে। ফাহিম, আমি জানি তুমি ভালো, তুমি ভুল করেছো, কিন্তু খারাপ নও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি পালাও ফাহিম। তুমি ধরা পড়লে তোমার জীবন শেষ হয়ে যাবে। প্লিজ ফাহিম, আমার জন্য পালাও।
ফাহিম মেহেরের দিকে তাকায়, তার চোখে এক ধরনের নতুন আশা। পুলিশ এবং বাবলু ভাইয়ের গ্যাংয়ের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। ফাহিম এই সুযোগে মেহেরের হাত ধরে দৌড়াতে শুরু করে। তারা সরু গলি দিয়ে পালাতে থাকে। পেছনে পুলিশের সাইরেন এবং বন্দুকের গুলির শব্দ শোনা যায়। মেহের দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে বলে, ফাহিম, আমরা কোথায় যাচ্ছি? ওরা আমাদের ধরে ফেলবে। তুমি কি পারবে পালাতে? ফাহিম মেহেরের হাত শক্ত করে ধরে বলে, পারতেই হবে মেহের, আমাকে বাঁচতে হবে। তোমার জন্য, আমার জন্য। আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি, কিন্তু তুমি আজ আমাকে বাঁচাচ্ছ। তারা একটি অন্ধকার বাড়ির ভেতর প্রবেশ করে। ফাহিম মেহেরকে একটি গোপন পথ দেখায়। তারা দ্রুত সেই পথ দিয়ে বেরিয়ে যায়। পুলিশ তাদের পিছু নেয়, কিন্তু তাদের খুঁজে পায় না। ফাহিম মেহেরকে নিয়ে নিরাপদে একটি গোপন আস্তানায় পৌঁছে যায়। মেহের ফাহিমের দিকে তাকিয়ে বলে, ফাহিম, তুমি কিভাবে এত কিছু করলে? আমি বিশ্বাস করতে পারছি না। আমার অবহেলিত ফাহিম এই হ্যাকার কিং, আমার বাবা, আমার পরিবার সব তোমার জন্য। ফাহিম মেহেরের চোখে চোখ রেখে বলে, আমি জানি মেহের, আমি তোমার সব কষ্টের কারণ, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি এই প্রতিশোধ নিতে গিয়ে ভুল করেছিলাম। আমি এখন শুধু তোমার পাশে থাকতে চাই। মেহের ফাহিমের দিকে তাকিয়ে থাকে। তার চোখে সেই পুরনো ঘৃণা নেই, আছে ভালোবাসা আর এক ধরনের গভীর টান। সে বুঝতে পারে ফাহিমকে ছাড়া সে বাঁচতে পারবে না। তার ভেতরের অভিমান, রাগ সব যেন ভালোবাসার কাছে ম্লান হয়ে যায়। ফাহিম আর মেহের চুপচাপ বসে আছে। বাইরের পুলিশি তৎপরতা কিছুটা কমে এসেছে। মেহের ফাহিমের দিকে তাকিয়ে আছে। তার মনে এক নতুন সংকল্প জন্ম নেয়। মেহের শান্ত কণ্ঠে কিন্তু দৃঢ়ভাবে বলে, ফাহিম, আমি জানি তুমি খারাপ নও। তুমি যা করেছো তার পেছনে একটা কারণ আছে, আর সেই কারণ আমি নিজেই। আমি যদি সেই দিন তোমায় অপমান না করতাম, তাহলে হয়তো আজ এই পরিস্থিতিতে পড়তে হতো না। আমি তোমাকে ঘৃণা করতে পারছি না, সেই কারণে আর আমার ভুলটা তোমাকে ভালোবেসে শুধরে নিতে চাই। তুমি আমাকে ভালোবাসো এত কিছুর পরও? হ্যাঁ ফাহিম, তোমার ভিতরে আমি সেই ভালো মানুষটাকে দেখতে পাচ্ছি। আমি তোমাকে এই অন্ধকার জগৎ থেকে বের করে আনবো। এই অপরাধের জীবন তোমার জন্য নয়। তুমি তোমার দক্ষতা ভালো কাজে ব্যবহার করতে পারো। তুমি আমাকে সাহায্য করেছিলে, আমার বাবাকে বাঁচিয়েছিলে, যদিও তার পেছনে তুমিই ছিলে। তবুও আমি কিছু মনে করিনি। যা কিছু হয়েছিল আমার ভুলের জন্য হয়েছিল। তুমি এই সমাজে ভালো কিছু করতে পারো। ফাহিম মেহেরের দিকেই তাকায়। তার চোখে এক ধরনের আশা। মেহেরের কথাগুলো তাকে নতুন এক পথ দেখাচ্ছে। কিন্তু আমি কিভাবে বের হব? আমার পেছনে পুলিশ, বাবুল ভাইয়ের গ্যাং। আমি তো এখন একজন ওয়ান্টেড ক্রিমিনাল। মেহের ফাহিমের হাত শক্ত করে ধরে। আমি তোমার পাশে আছি, আমরা একসাথে লড়ব। আমি তোমাকে এই অন্ধকার জগৎ থেকে বের করে আনার প্রতিজ্ঞা করছি। আমার ভালোবাসার শক্তি দিয়ে আমি তোমাকে আলোর পথে ফিরিয়ে আনবো। তুমি একা নও ফাহিম। ফাহিম মেহেরের দিকে তাকায়। তার মনে হয় এই মেয়ে তার জীবনে এক নতুন আলো নিয়ে এসেছে। মেহেরের ভালোবাসা তাকে এক নতুন সংকল্প দেয়। সে বুঝতে পারে তার প্রতিশোধের খেলা শেষ। এখন তার জীবনকে নতুন করে শুরু করার পালা। তার চোখে এক ধরনের দৃঢ়তা ফুটে ওঠে। সে মেহেরের হাত ধরে। তাদের দুজনের মনেই এক নতুন যুদ্ধের সংকল্প। এই যুদ্ধ শুধু প্রতিশোধের নয়, ভালোবাসারও। তারা 2 দিন লুকিয়ে থাকার পর পুলিশ হেডকোয়ার্টার্সে এসি রফিকের অফিস। ফাহিম মেহেরের হাত ধরে প্রবেশ করে। ফাহিমের মুখে এক ধরনের স্থিরতা, ভয় নেই, বরং একটি শান্ত প্রতিজ্ঞা। মেহেরের চোখে জল, কিন্তু সে ফাহিমকে দৃঢ়ভাবে ধরে রেখেছে। এসি রফিক এবং তার পাশে একজন সিনিয়র অফিসার বসে আছেন। তাদের মুখে এক ধরনের বিস্ময়। এসি রফিক আশ্চর্য হয়ে বলে, ফাহিম, তুমি নিজেই ধরা দিতে এসেছো। আমরা তো ভেবেছিলাম তোমাকে ধরার জন্য আমাদের আরও কতদিন অপেক্ষা করতে হবে। তুমি তো দেশের সবচেয়ে ওয়ান্টেড হ্যাকার কিং। ফাহিম শান্ত কণ্ঠে মেহেরের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ স্যার, আমি আমার কৃতকর্মের জন্য আইনের মুখোমুখি হতে রাজি। আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি, কিন্তু আমার ভেতরে যে ভালো মানুষটা আছে সে আমাকে আর পালাতে দিচ্ছে না। সিনিয়র অফিসার ফাহিমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি জানো এর পরিণতি কি হতে পারে? তোমার বিরুদ্ধে আন্তর্জাতিক সাইবার ক্রাইমের অভিযোগ আছে। তোমার জীবন হয়তো জেলের ভিতরে শেষ হয়ে যাবে। ফাহিম নিঃশ্বাস ফেলে। আমি জানি স্যার, আমি এর জন্য প্রস্তুত, কিন্তু আমি এই জঘন্য আন্ডারওয়ার্ল্ডের জগৎ থেকে মুক্তি চাই। আমি একটা নতুন জীবন শুরু করতে চাই। মেহের ফাহিমের হাত আরও শক্ত করে ধরে। তার চোখে ভালোবাসার গভীরতা। মেহের দৃঢ় কণ্ঠে বলে, আমি ওর পাশে থাকবো স্যার। ও যা করেছে তার জন্য ও অনুতপ্ত। ওকে একটা সুযোগ দেওয়া দরকার।
ওর ক্ষমতা খারাপ কাজে ব্যবহার হয়েছে, কিন্তু ওকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব। ওর ভিতরের মানুষটা অনেক ভালো। কিন্তু এত বড় অপরাধের পর সাধারণ ক্ষমা কি সম্ভব? ফাহিম এসি রফিকের দিকে তাকিয়ে বলে, আমি আপনাদের সব তথ্য দেবো স্যার। দেশের আন্ডারওয়ার্ল্ডে যত বড় অপরাধী হচ্ছে, যারা আমার মাধ্যমে অনেক বড় বড় ক্রাইম করেছে, তাদের সবার তথ্য আমার কাছে আছে। বাবুল ভাই এবং তার গ্যাং, আন্তর্জাতিক সাইবার সিন্ডিকেট, সবার তথ্য। আমি আপনাদের সাহায্য করতে চাই, বিনিময়ে আমার জন্য একটা সুযোগ চাই। সিনিয়র অফিসার এসি রফিকের দিকে তাকান। তাদের চোখে এক ধরনের নতুন চিন্তা আসে। একজন হ্যাকার কিং যদি তাদের সাহায্য করে, তাহলে দেশের সাইবার অপরাধের জাল ছিন্ন করা সহজ হবে। ফাহিম মেহেরের দিকে তাকায়, তার চোখে এক ধরনের আশা। মেহের তার পাশে দাঁড়িয়ে তাকে সম্পূর্ণ সমর্থন দিচ্ছে। মেহের ফাহিমের কানে ফিসফিস করে বলে, আমি তোমার সাথে আছি ফাহিম, যা হবে একসাথে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোপন কক্ষ। ফাহিম, মেহের, এসি রফিক এবং দেশের গোয়েন্দা বিভাগের প্রধান বসে আছেন। টেবিলের উপর ফাহিমের ল্যাপটপ এবং একটি এনক্রিপ্টেড ফাইল রাখা আছে। পরিবেশটা খুব গম্ভীর। অফিসাররা তাদেরকে এই কক্ষে নিয়ে এসেছেন। গোয়েন্দা প্রধান ফাহিমের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, ফাইম, তোমার প্রস্তাব আমরা বিবেচনা করছি। দেশের সাইবার অপরাধীদের ধরার জন্য তোমার দক্ষতা সত্যি মূল্যবান, কিন্তু তোমার অপরাধও অনেক গুরুতর। আমরা চাই তুমি তোমার হ্যাকিং দক্ষতা দেশের ভালোর জন্য ব্যবহার করো। তুমি কি রাজি? ফাহিম আত্মবিশ্বাসের সাথে বলে, হ্যাঁ স্যার, আমি রাজি। আমি আমার সব ভুল শুধরে নিতে চাই। আমি আমার জীবন দেশের সুরক্ষায় উৎসর্গ করতে চাই। আমার মতো আর কোনো তরুণ যেন এই অন্ধকার পথে না আসে, সেদিকেও আমি কাজ করতে চাই। এসি রফিক বলে, আমাদের একটি গোপন সমঝোতা করতে হবে। তোমার পরিচয় গোপন থাকবে, তুমি আমাদের হয়ে কাজ করবে, দেশের সাইবার সিকিউরিটি রক্ষা করবে। এর বিনিময়ে তোমার সব অভিযোগ প্রত্যাহার করা হবে, কিন্তু তোমাকে কঠোর নজরদারিতে রাখা হবে। মেহের ফাহিমের হাত ধরে। ওকে বিশ্বাস করুন স্যার, ও সত্যি বদলে গেছে। ও দেশের জন্য ভালো কিছু করতে পারে। গোয়েন্দা প্রধান মেহেরের দিকে তাকিয়ে বলে, তোমার জন্য এই প্রস্তাব মেনে নেওয়া হচ্ছে। তুমি এই ছেলের একমাত্র আশার আলো। তুমি ওর পাশে থাকবে, এটাই আমাদের সত্য। ফাহিম আবেগের সাথে বলে, তাই আমি আপনাদের হতাশ করব না স্যার। আমি প্রমাণ করব আমার দক্ষতা শুধু ধ্বংসের জন্য নয়, সৃষ্টির জন্য। সরকারের সাথে ফাহিমের একটি গোপন সমঝোতা হয়। এই সমঝোতা অনুযায়ী ফাহিমকে মুক্তি দেওয়া হয়, কিন্তু তাকে দেশের সাইবার সিকিউরিটি টিমের একজন গোপন সদস্য হিসেবে কাজ করতে হবে। মেহের এই সমঝোতার সাক্ষী থাকে। ফাহিম তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করে। কয়েক মাস পরের একটি রাত, পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম। বড় স্ক্রিনে বাবলু ভাই, রানা, জনি এবং অন্যান্য আন্তর্জাতিক সাইবার অপরাধীদের গ্রেপ্তারের খবর দেখানো হচ্ছে। পুলিশ অফিসাররা উল্লাস করছে। এসি রফিক বলে, ফাহিমের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা দেশের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার অপরাধী গ্যাংদের ধরতে পেরেছি। বাবলু ভাই, রানা, জনি সবাই এখন আমাদের হেফাজতে। আন্তর্জাতিক সিন্ডিকেটগুলো ধরা পড়েছে। হ্যাকার কিংয়ের দক্ষতা আজ দেশকে সাইবার অপরাধের হাত থেকে বাঁচিয়েছে। ফাহিম একটি গোপন কক্ষে বসে তার ল্যাপটপ থেকে লাইভ ফুটেজ দেখছে। তার পাশে মেহের দাঁড়িয়ে আছে। ফাহিম স্ক্রিনের দিকে তাকায়। বাবলু ভাইয়ের গ্রেফতারির ফুটেজ দেখে তার মুখে এক ধরনের শান্তি আসে। প্রতিশোধের পর্ব শেষ হয়েছে, কিন্তু এবার প্রতিশোধ নয়, ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। মেহের ফাহিমের হাত ধরে। ফাহিম, তুমি পেরেছো। তুমি প্রমাণ করতে পেরেছো তুমি একজন নায়ক। তুমি প্রতিশোধ শুধু তাদের ধ্বংস করনি, দেশকে রক্ষা করেছো। আমি তোমার জন্য গর্বিত। ফাহিম মেহেরের দিকে তাকায়, চোখে জল। তোমার ভালোবাসা না থাকলে আমি হয়তো এই পথে আসতে পারতাম না মেহের। তুমি আমাকে অন্ধকার থেকে আলোতে এনেছো। আমি আর সেই পুরনো ফাহিম নই যে অপমানিত হয়ে প্রতিশোধের জন্য ছুটছে। আমি এখন দেশের জন্য কাজ করি। দেশের আন্ডারওয়ার্ল্ডের অনেক বড় অপরাধী ধরা পড়ে। সংবাদ মাধ্যমগুলোতে হ্যাকার কিংয়ের অদৃশ্য ভূমিকার প্রশংসা করা হয়, যদিও তার আসল পরিচয় গোপন থাকে। ফাহিম তার অতীত থেকে মুক্তি পায়। 1 বছর পর ফাহিম ও মেহের একটি সুন্দর বাড়িতে বসবাস করছে। তাদের চারপাশে সাজানো গোছানো একটি বাগান। ফাহিম এখন দেশের সাইবার ইন্টেলিজেন্স ইউনিটের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সে গোপনে দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিন্ত করে। তার গোপন পরিচয় থাকে, কিন্তু সে জানে সে দেশের জন্য অনেক বড় কাজ করছে। মেহের তার নিজের ডিজাইন করা ফ্যাশন হাউসের কাজ করছে। তার চোখে এখন আত্মবিশ্বাস আর শান্তি। মেহের ফাহিমের দিকে তাকিয়ে চা হাতে বলে, আজকে তোমার ডিউটি নেই,
একটু আরাম করো। সারাদিন তো ল্যাপটপের সামনে বসে থাকো। তোমার হাত থেকে দেশটা বাঁচলেও আমার রান্নাঘরটা কে বাঁচাবে? হুম হুম। ফাহিম হাসে, মেহের হাত ধরে। আমার মতো একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট পাশে থাকলে তোমার আর কে চাই? আমার রান্নাঘরও নিরাপদ। আর এখন তো আমার কাজটা আরও বেশি চ্যালেঞ্জিং মেহের। নতুন নতুন হুমকি আসছে, আমাকে সব সময় প্রস্তুত থাকতে হয়। মেহের তার কাঁধে মাথা রাখে। আরেকটা কথা বলে রাখি, মেহের আর ফাহিমের বিয়েও হয়ে গেছে। কিন্তু আমি জানি, কিন্তু তুমি এখন ভালো কাজে আছো, এইটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। আমাদের জীবনটা কত বদলে গেছে, তাই না? একসময় তুমি ছিলে অবহেলিত, আমি ছিলাম অহংকারী, আজ আমরা একসাথে। ফাহিম এখন দেশের জন্য কাজ করে আর মেহের তার পাশে থাকে। তাদের জীবনটা সরল ও সুন্দর। ফাহিম তার অতীতকে পেছনে ফেলে এসেছে, কিন্তু তার ভেতরের পরিবর্তন তাকে আরও শক্তিশালী করছে। সন্ধ্যার আগ মুহূর্তে সূর্য অস্ত যাচ্ছে। ফাহিম এবং মেহের তাদের বাগানে হাত ধরে হাঁটছে। সূর্য তাদের মুখে এক সোনালি আভা ফেলছে। তাদের মুখে হাসি, চোখে শান্তি। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। মেহের, তুমি না থাকলে আমি হয়তো আজ অন্ধকার জগতে হারিয়ে যেতাম। তুমি আমাকে আলো দেখিয়েছ। তোমার ভালোবাসা আমার জীবনটা বদলে দিয়েছে। আমি এখন একজন ভালো মানুষ হতে পেরেছি। মেহের ফাহিমের গালে হাত রেখে, আর তুমি না থাকলে আমি হয়তো কখনো এই অহংকারের জগৎ থেকে বেরিয়ে হতে পারতাম না। তুমি আমাকে শিখিয়েছ ভালোবাসা আর আত্মসম্মান জীবনের সবচেয়ে বড় সম্পদ। তোমার প্রতিশোধ নয়, তোমার ভালোবাসাই জয়ী হয়েছে ফাহিম। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের গল্প ভালোবাসার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে। তাদের অতীত ছিল কষ্ট আর অপমানের, কিন্তু তাদের বর্তমান ভালোবাসার পূর্ণ। ফাহিম তার অতীত থেকে মুক্তি পায় এবং মেহের তার ভালোবাসার মানুষটিকে ফিরে পায়। তাদের জীবন এক সুখী সমাপ্তির দিকে এগিয়ে যায়, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর ত্যাগের মাধ্যমে সব সমস্যার সমাধান হয়েছে। রাতে ফাহিমের বাড়ির ছাদে চারিদিকে মৃদু বাতাস বইছে। আকাশে ঝলমল চাঁদ আর অসংখ্য তারা। ফাহিম ও মেহের পাশাপাশি বসে আছে। মেহের ফাহিমের কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে আছে। তাদের চারপাশে একটি নরম আলোর আবেশ। দিনের সব ব্যস্ততার উদ্বেগের পর এই শান্ত মুহূর্তটা তাদের কাছে অমূল্য মনে হচ্ছে। মেহের আস্তে করে ফাহিমের কাঁধে মাথা রেখেই বলে, জানো ফাহিম, মাঝে মাঝে মনে হয় এই সব কিছু কি সত্যি? আমি কখনো বিশ্বাস করতে পারছি না আমার জীবনে এত কিছু ঘটে গেছে। তুমি আমার পাশে না থাকলে আমি হয়তো আজও সেই অহংকারী মেহেরই থাকতাম, আর আমার বাবা হয়তো সুস্থ হতেন না। ফাহিম মেহেরের চুলে হাত বুলাতে বুলাতে বলে, সব কিছু সত্যি মেহের। এই ছাদ, এই তারা আর আমাদের এই মুহূর্ত সব সত্যি। আর তুমি নিজেও অনেক বদলে গেছো। তোমার ভেতরে যে সুন্দর মনটা ছিল সেটা আমি দেখতে পেয়েছি। তুমি তো আমাকে অন্ধকার থেকে আলোতে এনেছো। আমার জীবনে তোমার চেয়ে বড় সত্যি আর কিছু নেই। মেহের আস্তে করে মাথা তুলে ফাহিমের দিকে তাকায়, তার চোখে ভালোবাসার গভীরতা। তুমি এখন বলো না ফাহিম, আমার তো মনে হয় আমি তোমার জীবনকে কঠিন করে তুলেছিলাম। তুমি সে হ্যাকার কিং হিসেবে কত কিছু করতে পারতে, আর আজ তুমি সাধারণ একজন মানুষ হয়ে দেশের জন্য কাজ করছো। ফাহিম মেহেরের হাত নিজের হাতে নিয়ে বলে, সাধারণ মানুষ? মেহের, আমি কি কখনো সাধারণ ছিলাম? সেদিনও ছিলাম না, আজও নেই। এখন আমার ক্ষমতা দেশের সুরক্ষার জন্য। আমার এই নতুন জীবন তোমার জন্যই। আমার কাছে তোমার এই ভালোবাসা, এই বিশ্বাস এই পৃথিবীর যে কোনো ক্ষমতার চেয়েও বড়। আমি আর কোনো প্রতিশোধ বা অন্ধকার যেতে চাই না। আমি শুধু তোমার সাথে এই শান্ত জীবনটাই চাই। তুমি আমাকে সেই দিন ক্ষমা না করলে আমি হয়তো নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। তুমি আমাকে দ্বিতীয় জীবন দিয়েছো ফাহিম। আমি ভাবতেও পারিনি যাকে আমি এত অপমান করতাম সেই মানুষটাই একদিন আমার সবচেয়ে প্রিয় হয়ে উঠবে। আর আমি ভাবিনি যাকে আমি প্রতিশোধের নিশানা বানিয়েছিলাম সে মেয়েটা একদিন আমার সব ভালো লাগার কারণ হবে। জীবনটা খুব অদ্ভুত, তাই না? কখন যে কার সাথে কার পথ মিলিয়ে যায় বোঝা মুশকিল। তারা দুজনেই আকাশের দিকে তাকিয়ে থাকে। নীরবতা ছেয়ে যায়। এই নীরবতা হাজারো অব্যক্ত কথায় পূর্ণ। ফাহিম মেহেরকে নিজের আরও কাছে টেনে নেয়। মেহের তার বুকে মাথা রাখে। তারা একে অপরের হৃদস্পন্দন অনুভব করতে পারে। মেহের ফিসফিস করে বলে, জানো ফাহিম, আমি যখন তোমার আসল পরিচয় জানতে পারলাম তখন আমার খুব ভয় হয়েছিল। ভেবেছিলাম তুমি বুঝি আমার থেকে অনেক দূরে চলে যাবে, তুমি বুঝি আর আমার থাকবে না।
ফাহিম মেহেরের কপালে আলতো করে চুমু খায়, খুব হালকাভাবে। আমিও ভয় পেয়েছিলাম মেহের। ভেবেছিলাম তুমি যখন সত্যিটা জানবে তখন আমাকে ঘৃণা করবে আর কখনো আমার মুখ দেখতে চাইবে না, কিন্তু তুমি তো আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখালে। তুমি তো আমার সাহস। তোমার মতো একজন মানুষ পাশে থাকলে আমি যে কোনো কঠিন পথ পাড়ি দিতে পারি। মেহের মুচকি হেসে বলে, তুমি যখন আমার পাশে থাকো আমার মনে হয় যেন সব ভয় উধাও হয়ে যায়। আমার নিজেকে খুব সুরক্ষিত মনে হয়, মনে হয় যেন আমি এক নিরাপদ আশ্রয়ে আছি। আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই মেহের। তোমার হাসি, তোমার খুশি, এটা এখন আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। তুমি আমাকে যে নতুন জীবন দিয়েছো তার জন্য আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো। তারা কিছুক্ষণ নীরব থাকে, একে অপরের সঙ্গ উপভোগ করে। চাঁদের আলো তাদের মুখে পড়ে এক স্বর্গীয় আভা তৈরি করে। তাদের হাত পরস্পরের সাথে আলতোভাবে জড়ানো, তাদের চোখে একে অপরের প্রতি গভীর বিশ্বাস এবং ভালোবাসা স্পষ্ট। তাদের সম্পর্ক এখন শুধু আবেগ বা রোম্যান্সের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পারস্পরিক সম্মান, বোঝাপড়া এবং গভীর নির্ভরতার উপর প্রতিষ্ঠিত। এই নীরবতায় তাদের ভালোবাসার গভীরতা প্রকাশ করে। রাত আরও গভীর হয়। ফাহিম ও মেহের এখনও ছাদে বসে আছে। তারা এখন তাদের ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কথা বলছে, যা তাদের এই কঠিন যাত্রার পর পাওয়া শান্তির প্রতীক। জানো মেহের, আমি মাঝে মাঝে ভাবি যদি আমরা সেদিন না দেখতাম, যদি তুমি আমাকে সেইভাবে অপমান না করতে, তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতো। হয়তো আমি আজও সেই ক্ষেত ফাহিমই দেখতাম, বা হয়তো সে অন্ধকার জগৎ থেকে বের হতে পারতাম না। আর আমি হয়তো সেই অহংকারী আত্মকেন্দ্রিক মেয়েটাই থেকে যেতাম। আমরা দুজনে নিজেদেরকে নতুন করে খুঁজে পেয়েছি, তাই না? আর এই নতুন আমি, এই নতুন তুমি, এই আমরাই তো আসলে আমরা। আমাদের এই যাত্রাটা ছিল অদ্ভুত মেহের। কষ্টের ছিল, ভয়ের ছিল, কিন্তু শেষে ভালোবাসার জয় হয়েছে। আমি এখন শুধু তোমার সাথে একটা সাধারণ সুন্দর জীবনটা চাই, যেখানে কোনো গোপন পরিচয় থাকবে না, কোনো ভয় থাকবে না, শুধু থাকবে আমাদের ভালোবাসা। আমিও চাই ফাহিম, একটা ছোট্ট সংসার যেখানে তুমি থাকবে, আমি থাকবো, আর আমাদের ভালোবাসা থাকবে। তবে আমরা দুজনই দেশের জন্য, সমাজের জন্য কিছু করব। তোমার দক্ষতা দিয়ে মানুষকে সাহায্য করবে, আর আমি আমার কাজ দিয়ে নারীদের ক্ষমতায়নের কাজ করব। ফাহিম মেহেরের হাত আরও শক্ত করে ধরে। তারা একে অপরের চোখে ভবিষ্যতের স্বপ্ন দেখতে পায়। এই ভালোবাসার জয় তাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু করেছে। তারা জানে তাদের পথ মসৃণ হবে না, কিন্তু তারা একে অপরের পাশে থাকলে যে কোনো বাধাই অতিক্রম করতে পারবে। তাদের গল্পও ভালোবাসার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে। তাদের জীবন এক সুখী এবং অর্থবহ সমাপ্তির দিকে এগিয়ে যায়।